আমরা সেই জেনারেশন যারা বাংলাদেশের স্বাধীনতার সময় একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী এবং একই সময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছে। জলিল খেয়াল করেন খুলনা যশোরের দিকে অলরেডি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। জি, মেজর জলিল। আমরা আক্রমণ করলাম ড্যামরাতে, কারণ ড্যামরায় তখন একইভাবে ভারতীয় সেনাবাহিনী আপনার এই যন্ত্রপাতি খুলে নিয়ে করছে, এই গিয়ে তারা যেহেতু শিফট করে দিচ্ছে পাটকুলগুলো ভারতে। নয় ইট ইজ ভেরি পাওয়ারফুল মুভমেন্ট। আমরা তো সেভাবে নিজেকে প্রকাশ করি না। রাইট। কেন করি না? কারণ আমরা মনে করি যে বর্তমান যে বিশ্ব অবস্থা এটাকে ডিস্ট্রয় করে দেবে তারা। এটা অনেকটা গেরিলা কাজে করতে হচ্ছে আমার। যখন তারা শুনল যে আমি দাবি করছি যে সার কৃষক ছাড়া চাষাবাদ করা যায়, ওরা প্রচার করলে একটা পাগল আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদি নয়া কৃষি প্রকৃতি মাটির কৃষি হয়, তাহলে নয়া কৃষি বা অর্গানিক কৃষি অনেকে বলে, এই কৃষির প্রোডাক্টগুলোর দাম বেশি দিয়ে কিনতে হয় কেন? যে এলাকায় যে প্রকৃতিতে যে ফসল হবে রাইট, ওখানকার জন্য ওটাই দিয়েছে। এটা দিয়ে আমরা জোর করে বলছি সবুজ বিপ্লব করব, অধিক ফসল লাগবে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ। অধিক ফসল করতে পারে না, তো মিথ্যা কথা। যে উদ্দেশ্যে আমাদের মালিক এই দুনিয়া সৃষ্টি করেছেন, যাকে আমরা রব বলি, প্রতিপালক বলি, তিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন, এটা তার পক্ষে সে তার সৃষ্টিকে রক্ষা করার যে রাজনীতি, আপনি সে রক্ষা করার রাজনীতিরই আরেক নাম হলো নয়া কৃষি। আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে, এবং বড় স্বপ্ন দেখতে হলে আমাদেরকে বুঝতে হবে নয়া কৃষি কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ডায়লগ। আমরা আজকে চলে এসেছি ফরহাদ মাজহার ভাইয়ের বাসায়। আমরা ওনার কাছ থেকে আজকে শুনবো ওনার নয়া কৃষি আন্দোলনের মধ্য দিয়ে আত্মনির্ভরশীল কৃষি, মাটির কৃষি, প্রকৃতির কৃষি, সেই আন্দোলন নিয়ে আমরা আজকে ফরহাদ মাজহার ভাইয়ের কাছ থেকে শুনবো, এবং আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা যারা এখনো এই নয়া কৃষি আন্দোলন সম্পর্কে জানি না বা যুক্ত হতে পারিনি, তারা কিভাবে এই সংগ্রামে অংশ নিতে পারি। ভাই, আমরা আজকে আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনতে চাই যে কথাগুলো আগামী প্রজন্ম বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ শুনলেও দিক নির্দেশনা পাবে। অনেক খুব চ্যালেঞ্জিং আপনি এটা হচ্ছে মানে কথা বলতে বলছেন। থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে আই উইল ট্রাই। আমরা শুরু করতে চাই, আপনি কবে দেশে ফিরেছেন? দেশে ফিরে নয়া কৃষি আন্দোলনটা কিভাবে শুরু করলেন, কেন করলেন, ও জায়গা থেকে শুরু করতে চাই। আমি তো বাংলাদেশ থেকে যখন গেছি, সে যাবার মূল কারণটা ছিল আমরা সেই জেনারেশন যারা বাংলাদেশের স্বাধীনতার সময় একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী এবং একই সময় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করেছে। ওকে, এটা আপনাকে আমি বোধহয় সম্ভবত আমি একমাত্র জীবিত, মানে এই বয়সে যতটুকু আমি জানি। আরও দুইজন থাকতে পারেন, হয়তো সেই আছে নিশ্চয়ই, হয়তো আমি হয়তো অত ভালো করে চিনি না। কিন্তু যাদেরকে আমরা এমএল বলি, মার্কসিস্ট লেনিনিস্ট রেভলিউশনারি যে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই লড়াইটা করেছি। তো ফলে আমাদের 71-এর আগে আমাদের যে অবস্থানটা ছিল সেটা হলো যে আমরা বাংলাদেশ স্বাধীন করছি, এবং বাংলাদেশ যদি আমরা স্বাধীনতা পাকিস্তান থেকে আলাদা করে হই, তাহলে এটা আসলে ভারতের পরাধীন একটা রাষ্ট্রে পরিণত হবে। এটা ছিল আমাদের থিসিস। যে থিসিসের ভিত্তিতে আমরা রেহমান সোবহান থেকে আরম্ভ করে যারা দুই অর্থনৈতিক তত্ত্ব বলতো, এদেরকে আমরা বলতাম এগুলো রেসিস্ট অর্থনীতিবিদ। এটা বর্ণবাদ। কেন বর্ণবাদী? কারণ যেটা মূল সমস্যাটা ছিল যে পাকিস্তানের যখন আমরা গঠিত হয়, আসলে পাকিস্তানের গঠন করবার পেছনে এই উপমহাদেশের মুসলমানদের একটা সমর্থন ছিল, এবং পাকিস্তান কায়েম করবার প্রধান যারা রাজনৈতিক শক্তি ছিলেন তারা ছিলেন মূলত বাংলাদেশের মুসলিম সমাজ, এবং তাদেরই নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান, যিনি মুসলিম লীগ করতেন। যেটা এই কালে যারা তরুণরা, যারা এই সম্পর্কে কিছু জানে না, ঠিক আছে? তাহলে শেখ মুজিব মুসলিম লীগ করি, মুসলিম লীগের একজন নেতা হিসেবে তিনি গড়ে উঠেছেন। ফলে স্বভাবতই যে তারা পাকিস্তান ভাঙতে চেয়েছেন, এটা তো হতে পারে না। তারা তো পাকিস্তান কষ্ট করে তারা গড়ে তুলেছে। এর পরিপ্রেক্ষিতে যদি আপনি পশ্চিম পাকিস্তানের কথা চিন্তা করেন, তাহলে পশ্চিম পাকিস্তান কিন্তু পাকিস্তানের পক্ষে কিন্তু ভোট দেয়নি। না দেবার একটা সহজ কারণ ছিল, সেখানে যারা ক্ষমতায় ছিল ফিউডাল সমাজ। পশ্চিম পাকিস্তান তখন ছিল একটা সামন্ত সমাজ। সামন্ত সমাজের যারা সামন্ত প্রভু, তারা তো মুসলমান ছিলেন। স্বভাবতই তারা বুঝেছে পাকিস্তান নামক কোনো রাষ্ট্র কায়েম করলে তারা সামন্ত প্রভুর হাত থেকে তারা মুক্তি পাবে না। ফলে তারা পাকিস্তান সমর্থন করেনি বাংলাদেশের জনগণের তুলনায়, পূর্ব পাকিস্তানের জনগণের তুলনায়। পূর্ব পাকিস্তানের ইতিহাসটা কি ছিল? পূর্ব পাকিস্তানের ইতিহাস ছিল এই, তখন পার্মানেন্ট সেটেলমেন্ট যখন হয়েছে, ফলে এদেশের কৃষকরা জমি হারা হয়েছে, তাদের জমি নাই, জমিদার হয়েছে আর্টিফিশিয়াল, কৃত্রিম। এরা কি করলো, পুরনো যে মনসবদাররা ছিল মুঘল আমলের, কেমন, এবং তারা খাজনা দিত, ফলে তারা মনসবদারি ছিল, তারা বিভিন্ন রকম জমিদার ছিল, এরা এদের নায়েব আকারে যখন ইংরেজ এলো,
তখন মুসলমানরা 100 বছর ইংরেজি শিখে না। এই হিস্ট্রিগুলো ভুলে যাবেন না আপনারা। না শিখার কারণে ইংরেজি শিখলো কারা? ইংরেজি শিখলো কিন্তু হিন্দুরা। ফলে নায়েবরা ছিল ইংরেজি বলতে পারে। তো ফলে নায়েবরাই যেত কিন্তু আপনার এই যে খাজনা দিতে। তো খাজনাতে তখন ডাক হতো। তো ডাক একটা জমিদারির জন্য ডাক হতো। ডাক দিলে আপনি সে নিলামে উঠতো। নিলামে যদি সূর্যাস্ত আইন বলে, সূর্যাস্তের আগে যে টাকা দিত খাজনা, জমিদারি তাকে দেওয়া হবে। তো নায়েব কি করতো? মুসলমান জমিদারের টাকা নিত। এরা কিন্তু সব হিন্দু সম্প্রদায়। এরা তো ইংরেজি জানতেন। টাকা নিয়ে তারা যখন ডাক দিত তখন ওই জমিদারের টাকা দিয়ে সে নিজের নামে ওটা নিয়ে নিত। সো এই দিস আর দ্য হিস্ট্রিজ। এই হিস্ট্রি বাংলাদেশের তরুণরা জানেন। এই জন্য আপনার কাছে আসলাম জানাতে হবে। অনেক ধন্যবাদ। এ খুব গুরুত্বপূর্ণ এগুলো। আরো নানা রকম পদ্ধতি ছিল। আপনি তখন এই জমিদারদের ঘরের সামনে আপনি কিন্তু জুতা পায়ে হাঁটতে পারতেন না। আপনি ছাতা নিয়ে হাঁটতে পারতেন না। আপনি যদি জমিদারের কাছারিতে যখন আপনি যেতেন তখন মাটিতে বসতে হতো। আপনি জাজিমের উপর বসতে পারতেন না। এই অত্যাচারটা হয়েছে মুসলিম সমাজের মধ্যে। ফলে মুসলমানদেরকে চিন্তাই করা হতো এরা হলো জোলা, এরা হলো নিম্ন, এরা বাঙালি না, এরা আলাদা, এরা নিম্ন শ্রেণী। মানে বর্ণাশ্রম প্রথা যেটা, সে বর্ণাশ্রম প্রথারই নিম্ন বর্ণের জন্য নিম্ন বর্ণ আকারে মুসলমানদের ট্রিট করা হতো। এই ছিল রিজন কেন এই বাংলাদেশের জনগণ পাকিস্তান চেয়েছে। ফলে তাদের কাছে পাকিস্তান চাওয়াটা ছিল মূলত হিন্দু জমিদারদের বিরুদ্ধে মুক্তি পাওয়া। ইটস খুব ইম্পর্টেন্ট বুঝতে পারে। ঠিক আছে? আর কলকাতা শহরটা গড়ে উঠেছে বাংলাদেশের কৃষকদের রক্তে। তাদেরকে শোষণ করে কলকাতা শহর গড়ে উঠেছে। কলকাতার সভ্যতা, কলকাতার সাহিত্য, কলকাতার সংস্কৃতি প্রত্যেকটার পরতে পরতে এই বাঙালি মুসলমানের রক্ত আছে। তাদের উপর অত্যাচার নির্যাতন আছে। এই হিস্ট্রি। কলকাতা মাত্রই হচ্ছে যে একটা জুলুম যেটা মুসলমানদের উপর করা হয়েছে। একমাত্র কম করে হলে অন্তত 1-1.5 শতাব্দী ধরে। অথচ এগুলো কিছুই আমরা জানি না। যেহেতু আমরা রাজনীতি আগ্রহী না। এখন যেহেতু এগুলো পাঠ্যপুস্তক যে পাঠ্যপুস্তকে না কেন মুছে ফেলা হয়েছে। কারণ আপনারা তো যেটা করেছেন বাঙালি জাতিবাদ করেছেন। আমাদের মূলত হিন্দু জাতিবাদ করেছেন। বাঙালি জাতিবাদ হিন্দুর একই কথা। ঠিক আছে? খালি ওটাকে সেকুলার করে নেন। এই তো আর তো কিছু না। তাহলে এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড না জানলে কিন্তু আমরা এখনকার রাজনীতি বুঝতে পারবো না। জি জি জি। তাহলে পাকিস্তানটা হয়েছে কিভাবে? হয়েছে যেহেতু বাংলাদেশের মুসলমানরা পাকিস্তান চেয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করেছে জমিদার, মহাজন, সুদখোর তাদের বিরুদ্ধে। তাহলে পাকিস্তান প্রতিষ্ঠায় আমরা নেতৃত্ব দিই। অবশ্যই ডেফিনিটলি 47 আমাদের মুক্তির প্রথম ধাপ। তাহলে এবার দ্বিতীয় ধাপে আসে ওকে। 71। তাহলে এই মুক্তি যদি আপনি বুঝতে পারেন তাহলে যখন তার জমির সমস্যার সমাধান হয়ে গেল, কেমন? তার জমির সমস্যা নাই আর। এখন কিন্তু মুসলমানদের জমির মালিক। কারণ বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট 1953 আমরা মালিক হওয়া শুরু করলাম। তারাই কিন্তু আমরা মালিক ছিলাম। তো স্বভাবতই তখন বাঙালি মুসলমানের ক্ষেত্রে অন্য প্রসঙ্গের প্রধান হয়ে গেল যেমন ভাষা। কিন্তু শুধু ভাষা না কিন্তু ভাষা আন্দোলন ব্যাকগ্রাউন্ডটা পড়ে। তাহলে আপনি আমাদের ব্যাকগ্রাউন্ডে বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলেছেন। একটু প্রশ্ন করেন নিজেকে এভাবে। ভাষা আন্দোলনে কৃষকরা সমর্থন করলো কেন? তার কি এসে যায়? ভাষা আন্দোলন ছিল ঢাকা শহরে অল্প কিছু ছাত্রের দাবি। বেশি ছাত্রের দাবি না। তারা দাবি করেছে মহদ্দিন ভাই এসে বললেন জিন্নার যখন বললেন যে একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা, চিৎকার করে বললেন না 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 এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা তো ঢাকা শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই কাজটা করছে। তো কৃষক কেন এটার সঙ্গে যুক্ত হলো? কেন করলো? সেটা তো প্রশ্ন। এটা প্রশ্ন করে তাহলে বুঝতে পারেন যে ভাষা আন্দোলনের তাৎপর্যটাই। তারা বললো খুব সিম্পলি। তারা দেখলো মাত্র 1920 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে তো মুসলমানরা ইংরেজি শিখে নেই। তারা ইংরেজি জানে না। তাদের মনে ক্ষোভ যে আমরা ইংরেজি জানি না বলে আমরা এই নিম্ন হয়ে আছি। আমরা জোলা, কৃষক, মরিচ বেচা, চাল বেচা, আড়তদার এগুলোতে আমরা রয়েছি। আমরা আমাদের ছেলেকে পাকিস্তানে বানাবার পরে এই প্রথম আমাদের ছেলে মেয়েদের কোথায় পাঠাচ্ছি? শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি। এই প্রথম পাঠাচ্ছি। আপনি সে ছেলের বুকে গুলি চালিয়েছেন। আপনি কেন ইমাজিন এটা কিভাবে লেগেছে কৃষকের বুকে? এটার সঙ্গে ভাষার কোনো সম্পর্ক ছিল না। ভাষা আন্দোলন সম্পর্কে যে কাহিনী বলেন, যে কেচ্ছা বলেন, এই কাছে একটা ভুল কেচ্ছা। ভাষা আন্দোলন বলি, এটা শুধু ভাষা আন্দোলন না, এটা ডিগনিটি অফ দ্য মুসলিম কমিউনিটি। মুসলিম কমিউনিটি সে তার যে মোবিলিটি, তার যে সামাজিক মোবিলিটি, তার চিন্তার যে মোবিলিটি, তার বিশ্বজগৎকে নতুন করে চিন্তা করবার তার যে স্বপ্ন, এই যে সে ভাবা শুরু করেছে, আপনি তার উপর গুলি জ্বালিয়েছেন। এই জন্য স্লোগানটা কি ছিল? রাষ্ট্রভাষা বাংলাতে নাজমুদ্দিনের কল্লা চাই। তুমি গুলি চালালে কেন ছাত্রটা? এই ছাত্র কিন্তু আমার মরিচ বেচে পাঠিয়েছেন। এই ছাত্রকে আমি পাট বেচে পাঠাইছি। আমি তো একদিন এই চাষাবাদ করছি। যে আমার কাদামাখা হাত, আমার কাদামাখা পা, এখান থেকে আমি যে মরিচ চাষ করলাম, আমি যে পাট চাষ করেছি, আমি যে ধান চাষ করেছি, এটা বেচে আমি ছেলেকে পড়তে পাঠিয়েছি।
আমার আশা একদিন সেও উকিল হবে, একদিন সেও মুক্তার হবে, একদিন সেও জাজ হবে, একদিন সেও একটা ওই ডাক্তার হবে। এই যে হিন্দু সম্প্রদায়ের সমান জায়গায় একই মর্যাদা সে থাকবে। এটা ডিপ পলিটিক্যাল ডিজায়ার, অত্যন্ত গভীর রাজনৈতিক আকাঙ্ক্ষা। এই রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই ডিগনিটির জন্যে সে তখন এই লড়াইটা সে করেছে। কেমন হবে? এই লড়াইটা সে যখন করলো, তখন স্বভাবতই 52 সালটা একটা ভাষা আন্দোলনের রূপ নিল। কিন্তু এটাকে পরবর্তীকালে আমরা কি তৈরি করলাম? এটাকে বাঙালি জাতিবাদে নিলাম। এটাকে কন্টিনিউটি আকারে আমরা ভাবলাম না। 47 এর পরে এটাতে ধারাবাহিকভাবে বাঙালি মুসলমানের তার যে লড়াই, তার যে পলিটিক্যাল একটা এজেন্সি হিসেবে তার যে স্বীকৃতি পাবার তার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষারই কন্টিনিউশন ছিল 52 সাল। 52 সাল 47 এর কন্টিনিউশন। কিন্তু বাঙালি জাতিবাদীরা বলল না, সেটা না। 52 সালটা হলো কি? 52 ভাষা আন্দোলন হলো 47 এর ছেদ। আমাদেরকে মুসলমান করতে চাচ্ছিল, আমরা বাঙালি হয়েছি। ফলে ইসলাম পরাজিত। রাইট। এই হলো বাঙালি ন্যারেটিভ। সেখান থেকে বাঙালি জাতীয়তাবাদ। ন্যারেটিভটা শুরু হয়েছে। ঠিক আছে তো? এই যে আমি এই কথাগুলো বলছি, এটা কিন্তু আমরা খেয়াল করি। এটা কিন্তু আমরা অলরেডি 69 এর কথা বলছি আপনাকে। 69 এ এটাই ছিল, কিন্তু এখানকার এমএল যারা, যাদেরকে নকশাল বলেন আপনারা, তাদের ভার্সন ছিল এটা। এবং তারা কি বলতেছিল? তারা বলছিল যে এই যে রেহমান সোবহানরা 2 অর্থনৈতিক তত্ত্ব বলছে, এই যে তথাকথিত যারা এই পেটি বুর্জোয়া ইকোনমিস্ট যারা এই কথা বলছে, এটা ইকোনমিক তত্ত্ব আকারে ভুল। কেন ভুল? কারণ পাকিস্তানের যে মিলিটারি সরকার, সে যাদের পরামর্শ অনুযায়ী আমাদের অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করেছিল, এরা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিবিদ। এটা ডেভেলপমেন্ট কনসাল্ট এনজিওরাই সর্বনাশের কারণ। মানে যেহেতু তারা ওয়েস্ট থেকে প্রেসক্রাইবড ফরম্যাটে এক্স্যাক্টলি পশ্চিম পিঠে বলে এটা। চাহিদা অনুযায়ী। তাহলে বাংলাদেশে পলিটিক্যালি সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে এনজিও। আমি কখনো এনজিও করিনি। অনেক সময় লোকে ভুল বুঝে, এটা আমি ব্যাখ্যা করে বলছি একটু পরে। কারণ জানি বাইরের যে তত্ত্ব দিয়ে আপনি কাজটা করছেন, বাইরের লোকের তত্ত্বটাই আপনি কি করছেন, আপনি তারই ইমপ্লিমেন্ট করছেন, আপনি তারই কন্ট্রাক্টর, আপনার তো কোনো স্বাধীন চিন্তা নেই। এখন জিনিসটা কি হয়েছে খেয়াল করেন, তারা কি তত্ত্ব দিয়েছে আমাকে? বলছে পাকিস্তানকে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টে পথে যেতে হবে। মানে এটা ছিল আমাদের ক্রিটিক, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় যে সকল অর্থনীতিবিদ এসছে বাংলাদেশ, এসে তারা যেসব অ্যাডভাইসগুলো দিয়েছে, সেই অ্যাডভাইসগুলোর মূল কথা ছিল বাংলাদেশকে একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট এর পথে যেতে হবে। তারই পাল্টা কিন্তু ইন্ডিয়া বলতেছে সমাজতন্ত্রের পথ। খেয়াল করেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এই যে আপনি ক্যাপিটালিজম পথে দিচ্ছেন, তাহলে ক্যাপিটালিজম কি করে? সে কৃষিকে শোষণ করে এবং কৃষির টাকা দিয়ে সে ইন্ডাস্ট্রি ডেভেলপ করে। তো বাংলাদেশে তাই হয়েছে, পাকিস্তানে তাই হয়েছে। পাকিস্তানে কৃষি বলতে বোঝাচ্ছে পুরো পাকিস্তান। এটা কৃষিতে সমৃদ্ধ। আমরা অলরেডি গ্লোবালাইজেশনের মধ্যে আছি। অলরেডি আমরা এক্সপোর্ট করতেছি পাট। অলরেডি আমার আন্তর্জাতিক কি বাজারে আমরা আয় করতেছি বাংলাদেশ। অলরেডি কিন্তু সে গ্লোবালাইজেশনের প্রসেসের মধ্যে রয়েছে। পাট দিয়ে, তার যে কৃষি সম্পদ দিয়ে, সেই সম্পদটা মুদ্রা ব্যবস্থার দ্বারা পাকিস্তান করলো কি, শোষণ করে নিয়ে গেলে পশ্চিম পাকিস্তানে, নিয়ে গেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো ইসলামাবাদে, ইন্ডাস্ট্রিয়াল হলো পশ্চিম পাকিস্তানে। এই হলো বিরোধের জায়গা। তাহলে বিরোধের কারণটা কি? পাকিস্তানের ক্যাপিটালিস্ট ইকোনমি এবং ডিকটেটেড বাই আমেরিকান ইম্পেরিয়ালিজম। রাইট। অলরাইট? জি। তাহলে এই ছিল আমাদের থিসিস। এই থিসিসের ভিত্তিতে আমরা বলেছি পাকিস্তান বিরোধী পাঞ্জাবি বাঙালি লড়াই যারা হাজির করছে, তখন তার পাকিস্তানের কন্ট্রাডিকশন, এটা একটা রেসিস্ট বর্ণবাদী বয়ান। রাইট। এটা বর্ণবাদী কেন? কারণ সে সত্যিকারের ঐতিহাসিক সত্যটাকে লুকিয়ে সেটা মিথ্যা বয়ান তৈরি করছে, যে বয়ানটা বাঙালি এবং পাঞ্জাবি অ্যাজ এ বাংলাদেশের জনগণের লড়াইটা পাঞ্জাবের জনগণের সঙ্গে লড়াইয়ের সঙ্গে যুক্ত। জাতিগত লড়াই। অথচ খেয়াল করেন, পাঞ্জাবের জনগণের ভাষা যদি দেখেন, তার যদি কালচার দেখেন, সবচেয়ে বেশি ক্লোজ কিন্তু বাংলাদেশের সঙ্গে। কেন? যেহেতু এটা কিন্তু নদী অববাহিকা সঙ্গে যুক্ত, নদীর প্লাবনের, নদীর পানির সঙ্গে তার সম্পর্ক সংস্কৃতি একই, পাঞ্জাব এবং বাংলা। আর ভারত যখন ভাগ হয়, তখন ভারত তো ভাগ হয়নি, ভাগ হয়েছে বাংলাদেশ এবং পাঞ্জাব। ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই পাঞ্জাব প্রশ্নটা আমাদের গ্রামেগঞ্জে এখনো যখন মুরব্বীরা ইতিহাস বলে, তখন পাকিস্তানি হানাদারকে পাঞ্জাবি হিসেবেই চেনে। এটা তো বাঙালি বয়ান। এইটা হাজির করে কারণটা হলো যে পাঞ্জাবিরা
যে কোনো কারণ হোক না কেন সেনাবাহিনীতে তারাই যেত। পাঞ্জাবের যে ভূমি মালিক যারা, তারা বড় বড় এলিট শ্রেণী, তাদেরই লোকজন কিন্তু যেত সেনাবাহিনীতে। এবং পাকিস্তানের যে ইডিওলজি ছিল, সেই ইডিওলজি হলো যে বাঙালি মুসলমানরা তো মুসলমান হয় নাই, বাঙালি মুসলমানরা ছিল কি হিন্দু। এটা ছিল তাদের বয়ান। এটা বলে যে তারা 25শে মার্চের রাত্রে তারা হানা করলো। ঠিক আছে? আমি আপনাকে আগে বাঙালি বয়ানটা বুঝে তারা পাকিস্তানি বয়ানটা বুঝাবো, আমার ইন্টারপ্রিটেশন অফ 1972 বুঝাবো। তাহলে আপনি বুঝবেন যে আমরা কোথা থেকে আমি আসছি। তা আমরা বুঝতে পারবো যে এখানকার যে বিপ্লবী যে ধারা, সেই ধারা সবসময় মনে করেছে যে আমরা একটা রেসিস্ট ইডিওলজি, বাঙালি জাতিবাদ নামক ইডিওলজিকে আমরা প্রমোট করেছি এবং এই ইডিওলজি দ্বারা আমরা ইন্ডিয়ান হেজিমনি, দিল্লির হেজিমনি কায়েম করতে থাকি। ফলে আমরা বাংলাদেশের স্বাধীনতার আগেই এটা আমাদের পজিশনটা ছিল। কিন্তু আমাদের দ্বন্দ্বটা কোথায় ছিল, আমরা কোনটা সলভ করতে পারিনি। আমাদের মধ্যে বিভক্তি ছিল। একটা দল মনে করতো যে না, আমরা এখন শুধু শ্রেণী সংগ্রাম করবো, মানে জমিদার মহাজনদের বিরুদ্ধে আমরা লড়াই করব। কিন্তু জাতির সমস্যা, একটা যে বাংলাদেশি একটা সংস্কৃতি আছে, বাংলা ভাষা বলে একটা ভাষা আছে আলাদা, এবং বাংলা ভাষার সংস্কৃতি কেন্দ্র করে একটা যে জাতিবোধের চেতনার উন্মেষ ঘটেছে, এটা এই বামরা বুঝতে পারেনি, এই যে বিপ্লবী বামরা বুঝতে পারেনি। ফলে তাদের মধ্যে দুটো ভাগ ছিল। একটা ভাগ তারা মনে করতো যে না, পূর্ব পাকিস্তানি তাই ঠিক আছে, সব আছে, আমাদেরকে বাংলাদেশ বলা যাবে না। ফলে আমাদের লড়াই যে শ্রেণী সংগ্রাম, এটা পূর্ব পাকিস্তানের ভেতরে শ্রেণী সংগ্রাম এবং বৃহত্তর পাকিস্তানের মধ্যে আমাদের একটা বিপ্লব করতে হবে। তার মানে এখানে বাঙালি অবাঙালি বিষয় না, বিষয়টা এটাই আসে। শ্রেণীটা বিষয়। এটা হচ্ছে আব্দুর রব ভাইয়ের পজিশন। আমরা কিন্তু এই পজিশন, আমি এই ধারার মধ্যে ছিলাম না। আমি ধারা ছিলাম যেটাকে আমরা সিরাজ শিকদারের বলি, ধারা বলি। তাদের বক্তব্যটা ছিল এই যে আমাদের জাতির সংগ্রাম, নিপীড়নটা প্রধান। আমাদের উপর জাতি হিসেবে নিপীড়ন করা হচ্ছে, বাঙালি জাতিকে নিপীড়ন করছে কারা, এই পাঞ্জাবিদের কথা বলছে। এটা ট্রু, এইটাই বয়ান আকারে হাজির হয়েছে। তারও হিস্টোরিক্যাল ব্যাখ্যা আমাদের আছে। পাঞ্জাবিরা সেনাবাহিনীতে ছিল, পাঞ্জাবিদের সকল সুযোগ সুবিধা পেয়েছে। ফলে এর একটা পাঞ্জাবি বনাম একটা বাঙালি একটা বিবিধ দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা কারেক্ট। কিন্তু এই কারেক্টের ইকোনমিক মর্মটা কিন্তু রয়ে গেছে ওই যে ক্যাপিটালিস্ট ডেভেলপ। ঠিক আছে তো? ফলে আমরা অবশ্যই বাঙালি জাতীয়বাদের সঙ্গে যেমন পুরোপুরি একমত ছিলাম না, আবার সঙ্গে সঙ্গে জাতীয়বাদী চেতনার বিপক্ষে ছিলাম। আর এ না হওয়ার একটা কারণ ছিল, আমরা অনেকেই সাহিত্য, বাংলা সাহিত্য, বাংলা কাব্যে আমরা তরুণ বয়সী কম বেশি স্বীকৃতি আমরা করছি, কারণ আমাদের একটা কালচারাল একটা আইডেন্টিটি ডেভেলপ করেছে ইতিমধ্যে। সঙ্গে সঙ্গে পাশাপাশি আমরা পাকিস্তানভাবে আদর্শকে আমরা গ্রহণ করছি না। ফলে আমরা এই স্বাধীন পজিশনটা আমরা নিতে পেরেছি সেরকম। এটা খুব এখন ভেবে দেখতে যে মনে হচ্ছে যে নিয়েছি ইনটুইটিভলি, কিন্তু এখন আমরা ব্যাখ্যা করতে পারি যে কেন নিয়েছি, এবং যদি কারেক্টলি ছিল এটা আমরা এখন ব্যাখ্যা করতে পারি। কিন্তু আমরা যে ভুলটা করেছি সেটা হলো এই, আমরা এটা করার পরও আমরা যে একটা যে পিপলকে একটা বুর্জোয়া লিবারেল ডেমোক্রেটিক প্রসেসটা যে একটা ম্যাটার করে, এটা আমরা মনে করি যে এটাকে আমরা যথেষ্ট মনোযোগ না দিয়ে আমরা যেটা করেছি সামরিক কায়দায় আমাদেরকে এই লড়াইটা চালাতে হবে। এটা আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই, যদি আমার দর্শকরা হয়তো বা এটা তারা বুঝবে না। ৭২ সালের পরে সরবরাহ পার্টির ক্ষমতা ছিল, যদি তারা চাইতো শেখ মুজিবকে কিন্তু উৎখাত করবে। অনেকে কিন্তু এটা বললে বাজে এটা একটা কল্পনা, সেরকম ইতিহাস আপনি জানেন। সরবরাহ পার্টির প্রতি যে সাপোর্টটা তখন জনগণ আপনি দেখবেন দ্রুত বেগে বাড়ছে, তার কিন্তু সেই ক্ষমতা ছিল। কিন্তু তারপরে সরবরাহ পার্টির তাদের ধৈর্য, সেই ধৈর্যটা হওয়ার একটা বড় কারণ ছিল, আমি এটা না বললে আমি মনে করি দেখো অন্যায় হবে। সেই ধৈর্যটা ছিল সিরাজ আলম খানের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে। সিরাজ আলম খান আরেকজন রেভলিউশনারি মানুষ, তার সঙ্গে আমাদের হ্যাঁ, ফলে তার সঙ্গে আমাদের চিন্তার পার্থক্য আছে, এবং আপনি হয়তো জানেন তিনি আমার আপন মামাতো ভাই। তো তার সঙ্গে আমার চিন্তার পার্থক্য আছে, আমাদের ঘোরতর পার্থক্য আছে। কিন্তু একটা জিনিস আমরা তার সঙ্গে একমত ছিলাম যে তিনি যেটা বলতেন আমাদের, যে তোমাদের সঙ্গে আমাদের বিরোধটা হলে এই, আমরা তো শ্রেণী সংগ্রামে বিশ্বাস করি, আমাদের সমস্যা নেই, আমরা সমাজতন্ত্র চাই, এটাও সত্যি কথা। কিন্তু জাতিগত সমস্যা আগে সমাধান করতে হবে, কারণ তোমরা এখনো জাতিগত সমস্যা, মানে জাতিগত নিপীড়নের সমস্যাটা সমাধান না করে তোমরা শ্রেণী সংগ্রামে ঢুকে পড়ছো, এটা তোমাদের সঙ্গে বিরুদ্ধে যায়। তখন শেখ মুজিব যখন স্বাধীনতা হয়ে গেল, তখন তিনি তার যে 15 দফা কি 16 দফা তিনি শেখ মুজিবুর দিলেন, তিনি তো এটা মানলেন না, তার সঙ্গে বিরোধ শুরু হলো। সেই সময় সরকার পার্টির সঙ্গে তার একটা বৃহত্তর যেন একটা মৈত্রী হতে পারে ব্রডলি, যেন তারা নিজেরা মধ্যে কোনো রকম দুর্বলতা একজন আরেকজনের বিরুদ্ধে যেন না লাগে। এই জন্য তিনি তখন একটা সিরাজ শিকদারের সঙ্গে একটা মিটিং করেছিলেন। সেই মিটিংটা
অর্গানাইজ করার ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। ওকে, অর্গানাইজ। তো সেই মিটিংটার মূল কথা ছিল এই যে আমরা ঠিক আছে আমরা সমাজতন্ত্র চাইবো সকলে। সেখানে আমাদের চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু আমরা মনে করি যে এই মুহূর্তে আমরা মনে করি বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করাটা আমাদের প্রধান কর্তব্য। ঠিক আছে? ইতিমধ্যে এই ঘটনাগুলো ঘটবার আগে এটা কেন তিনি চাইছিলেন সৈয়দ আজম খান এবং সিরাজ উভয় কেন এটা চাইছিলেন? কারণ আমরা ইতিমধ্যে তার আগে জলিল খেয়াল করেন খুলনা যশোরের দিকে অলরেডি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। মেজর জলিল। আমরা আক্রমণ করলাম ড্যামরাতে, কারণ ড্যামরায় তখন একইভাবে ভারতীয় সেনাবাহিনী আপনার এই যন্ত্রপাতি খুলে নিয়ে এই গিয়ে তারা যেহেতু শিফট করে দিচ্ছে পাটকুলগুলো ভারতে, এর ফলে যন্ত্রপাতিগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে, শুরুতে আমাদের সামরিক অস্ত্র লুট করেছে। সামরিক অস্ত্র লুট করেন। এই হিস্ট্রি ভুলে যাবেন না, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ফলে ড্যামরার যে সকল আক্রমণগুলো ছিল মিলিটারি অপারেশন, তার মধ্যে আমরা জড়িত ছিলাম। ফলে সভাপতি বাংলাদেশ আমার জন্য তখন নিরাপদ ছিল না। সেখান থেকে নয়া কৃষি আন্দোলনের আগ পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে তো আর বাকি ধরে দিলাম। না, এখন যে এটা বলেছেন আমি রিয়েলি গ্ল্যাড। কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমার জানতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এর আগে কাউকে যে ডিটেল বলিনি, অন্তত কিছুটা ডিটেল আপনি বলেছি। এটা হলে আমাকে বিচার করতে হলে এইটা এখান থেকে করতে, আমি তো এটা হাওয়ায় বলা হয়নি, আমি বাংলাদেশের ইতিহাসের ভিতর থেকে বলে দিচ্ছি। আমি ইতিহাসে ভুল ত্রুটিও করেছি, যেখানে করেছি সেটা জানি কোথায় ভুল করেছি, আমার যেসব দরকার আমি সমর্থন করে এটা করেছি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের ক্ষেত্রে এবং পলিটিক্যাল ক্ষেত্রে যে গণ অভ্যুত্থান দিক থেকে যদি তাকান আপনি, সেখানে সবচেয়ে বড় দুজন হিরো, মানে যাদের তুলনা চলবে না, তার মধ্যে আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর দুই নম্বর হচ্ছে সিরাজ আলম খান, গ্রেটেস্ট হিরোজ। আপনি গ্লোবালি যদি তাকান এত বড় নায়ক হবে না। সিরাজ আলম খানের রাজনীতি আপনি সমালোচনা করেন, আমি কোনো সমস্যা নেই, ভাসানীকে সমালোচনা কোনো সমস্যা নেই, কিন্তু জনগণকে কি করে জাগাতে হয়। ছাত্রলীগ যখন তৈরি গড়ে হয়, ছাত্রলীগ কিচ্ছু ছিল না কম্পেয়ার টু ছাত্রলীগ, কিচ্ছু ছিল নাথিং। ইজ মাই ব্রাউন ব্রাদার, আমি জন্য বলতেছি না, কিন্তু আমার চোখের সামনে তিনি ছাত্রলীগ দাঁড় করিয়ে ফেললেন। মাওলানা ভাসানীর কথা যেহেতু বললেন, ভাসানী তো সবসময় গণ অভ্যুত্থানের পক্ষে, বা মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেরিয়ে আসতে পারতেন না, এবং তথাকথিত যে এরকম হিরো বানিয়েছেন থাকে, এই হিরো হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সেই গল্প শুনতে চাইলে বলবো আপনাকে। আচ্ছা, আরেকটা ছোট ঘটনা, বাট খুবই গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের ইতিহাসে। সেটা হচ্ছে ৭০ নির্বাচনে বঙ্গবন্ধু যখন ইলেকশন করছে, তখন কিন্তু মৌলানা ভাসানী বলেছে ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ। ঠিক এটা বলেনি, এই কথাটা কারা বলে? তা এফরা বলেছে, হক সাহেবরা বলেছে, এমএলডা ভাসানী এই কথাটা বলে। তাহলে তো হক সাহেবদের যে কথা ভোটের বাক্সে লাথি মারো, ওটাই তো সত্য প্রমাণিত হলো যে এইসব ইলেকশন করে কিচ্ছু হবে না, স্বাধীন হয়নি তো, আমি এতটা বলছি এখন কি হয়েছে, হক সাহেব ইজ কারেক্ট, ডেফিনেট, এটা তো ইস্যু না, কিন্তু কথা হক সাহেবের কৌশলটা বলছিল, আপনার বক্তব্য ঠিকই ছিল। কারণ বাংলাদেশে যারা এমএল, যারা মার্কসিস্ট লেনিন, যারা দে আর অলওয়েজ পলিটিক্যালি রাইট, তাদের কৌশলগত সমালোচনা করে আমার কোনো অসুবিধা নেই, তাদের অ্যানালিসিস ওয়াজ কারেক্ট। কারণ বাংলাদেশ স্বাধীন করা তখন এই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা কি ছিল, এটা হচ্ছে বাংলাদেশকে দিল্লির অধীনে নেওয়া। ইসলামাবাদের পরাধীনতা থেকে নিয়ে আমি দিল্লির অধীনে নিলেন কেন, মানে যারা এই কাজটা করেছে তাদেরকে তো অবশ্যই সমালোচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি সিরাজ আলম খানের তথ্যটা না বললে তাকে ভুল বুঝতে লোকে। আচ্ছা, সিরাজ আলম খান এবং মনির সঙ্গে যে মধ্যে ফান্ডামেন্টাল তফাৎটা ছিল, সিরাজ আলম খান সবসময় বিশ্বাস করে আমাদেরকে বলতেন কেতাবি রাজনীতি করি আমরা, ওকে, তার সমালোচনা ছিল এটা, এটা ইম্পর্টেন্ট বুঝতে পারে। তিনি তো তোমরা কেতাবি রাজনীতি করো, এই জন্য তোমাদের সঙ্গে আমি নামটা নেই, আমি না কেতাবি রাজনীতি কি করতে বই রাজনীতি করো, আর আমি জনগণের সঙ্গে থেকে রাজনীতি। ফলে তোমাদের সঙ্গে আমার লক্ষ্যর ক্ষেত্রে পার্থক্য নেই, কিন্তু কেন তোমরা ভুল করছো, সেই ভুলটা এই যে তোমরা এই জাতীয় চেতনার উন্মেষ, মানে বাঙালি বা এই যে জনগণ যে একটা জাতি, এই জাতিগত চেতনা সে যে কল্পনা করে সেই জাতি, তার যেটা ভাষা আছে, তার যেটা রুশ আছে, তার যেটা ভূগোল আছে, তার যেটা খাদ্য ব্যবস্থা আছে, এইটা জাতিগত চেতনাকে তোমরা অস্বীকার করে তোমরা খালি শ্রেণী কথা বলো। সে বলতে অ্যাবস্ট্রাক্ট শ্রেণী বলে কিছু নেই। দিস ইজ হোয়াট ইজ অত্যন্ত বড় ধরনের কন্ট্রিবিউশন সিরাজ আলম খানের। আরেকটা কথা তিনি বলতেন, তাহলে সেই জন্য তার সঙ্গে আমাদের পার্থক্যটা কিন্তু এই জায়গায় ছিল, কিন্তু ঐক্যের জায়গাটা কোথায় ছিল, এই জাতির প্রশ্নটা যখন আমরা নিজের রিয়েলাইজ করলাম, আচ্ছা সরকার পার্টির পক্ষের দিক থেকে তাদের যারা বড় বড় নেতারা ছিল, তারা তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি ঠিক বলছেন, কিন্তু
বাই দিস টাইম মনির সঙ্গে তিনি হেরে গেছেন। আচ্ছা। কারণ মনিরে তখন অলরেডি এই মুজিব বাহিনী এসব করে তুই কি করতেছে, তাদের মূল লক্ষ্য কিন্তু এই এমএলদেরকে হত্যা করা। এটা ছিল মূল ভারতীয় পরিকল্পনা। এই ইউনিট যাদেরকে আপনি দেখছেন, এদের কিন্তু মূল লক্ষ্য ছিল এখানকে যারা এই লেফট রেডিক্যাল লেফটটা গড়ে উঠছে, এদেরকে আপনার এদেরকে এলিমিনেট করে। সিরাজুল খানের এখানে সমালোচনা করতে পারেন, কিন্তু তার দূরদর্শিতা খুব ইম্পর্টেন্ট। তিনি বলতেছেন যে যেহেতু জাতিগত লড়াইটা এই রূপে এসছে এবং ভারত এখানে সাপোর্ট করেছে, ভারতকে বাদ দিয়ে আমি এই জাতিগত সংগ্রামকে সংক্ষিপ্ত করতে পারবো না এবং তাড়াতাড়ি করবার একমাত্র পথ হচ্ছে এটা। ফলে তিনি এটার পক্ষে ছিলেন। তিনি ঠিক আছে, তিনি এবং রাজ্জাক দুজনেই। ওকে, তারা চারজন, তার রাজ্জাক তিনি এই পক্ষে ছিলেন। আমার রাজ্জাক সম্পর্কে কিন্তু আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। ওকে, যেহেতু তিনি বাকশাল করেছেন বলে আপনি বলতে পারেন। হ্যাঁ, কিন্তু এই তিনি সিরাজুল খানের একই চিন্তার অধিকার। আজকে তিনি মার্জিনাল হয়ে গেছেন, দুঃখজনক। তারপরে তাদেরকে সমালোচনা করতে পারি আমরা, বাকশাল সমালোচনা করবোই ডেফিনেটলি। সিরাজুল খানটা বাকশালের পক্ষে ছিলেন না সে অর্থে, কিন্তু সমস্যাটা কিছু খেয়াল, এর পরবর্তীকালে খেয়াল করেন কিন্তু রাজ্জাক কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু পলিটিক্যালি কৌশলগতভাবে ভুল করেছে। যদি বাকশাল নাম দিত, অন্য নাম দিত, হয়তো রাজ্জাক সাহেব সফল হয়ে যেত। জনগণ তৎক্ষণাৎ বাকশালের বিরুদ্ধে একটা একটা তারা একটা আপত্তি করছে। বাকশালের মূল মর্ম যে জিনিসটা ভেতরে ছিল সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এটা পরবর্তী সিরাজুল খানের লেখা আপনি দেখবেন এগুলা, যে তিনি যখন ভুল বুঝেছেন এইও যে সমাজতন্ত্র কথাটা এরকম অ্যাবস্ট্রাক্টলি বলা ঠিক না, এমএলরা মানে বামপন্থী আমাদের রেভলিউশনারিরা যেমন করে ডেমোক্রেটিক বিপ্লব কথাটা বলতাম, আমরা কি বলছি না, আমরা বলতাম আমরা এখন একটা বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব চাই, আমরা সমাজতন্ত্র এখন চাই না। এটা আর তারা তখন সমাজতন্ত্রের দাবি তুলতেছে, কারণ না পর্যন্ত এসে গেছে, এখন সমাজতন্ত্র কায়েম করতে হবে। এটা ছিল তত্ত্বগত পার্থক্য। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারে। ফলে এই সমাজতন্ত্রীদের সঙ্গে আমাদের একটু বড় পার্থক্য। আমাদের যে গণতান্ত্রিক ইনস্টিটিউশন আগে, তারপরে গণতান্ত্রিক ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে এডুকেশন, কালচার এটা করার পরে আপনি তখন ইকোনমিক ট্রান্সফরমেশন, মানে আপনি ক্যাপিটালিজমের পরিবর্তে আপনি একটা সোশ্যাল কন্ট্রোলটা, ধরুন আপনি হতে পারে ইউরোপিয়ান টাইপ, আপনার সমাজতন্ত্র হতে পারে, অথবা আপনি এখানে ইনোভেট সামথিং যেটা আমার দেশের জন্য সবচেয়ে অ্যাপ্লিকেবল, আপনি তো বাড়ি থেকে কপি করে কিছু করতে পারবেন। তো সেটা কিন্তু আমি আপনাকে, যেহেতু আমার ভাই বলে হতে হোক, কিংবা তিনি হয়তো মনে করতেন যে আমি তার কথা ভালো বুঝবো, এটা সিরাজুল খানের সঙ্গে আমার যতবারই কথা হয়েছে, ফলে আমি খুব নিশ্চিত ছিলাম তিনি এটাই নিয়ে চেয়েছেন। এবং পরবর্তী তার যে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে সনাতন কথা বলেছেন, কিন্তু সে ভুলটা যদি তিনি মুখে বলে দিতেন ভালো হতো আমাদের জন্য, কিন্তু তার কাজ দেখে আমরা দেখবো যে তিনি কিন্তু বারবারই ডেমোক্রেটিক স্টেটটা কায়েম করাটাকে প্রথম প্রায়োরিটি দিয়েছেন। ডিসেন্ট্রালাইজেশনের চেয়েছেন, তিনি বিকেন্দ্রীকরণ চেয়েছেন, এই সাইডকে দিয়েও বিকেন্দ্রীকরণ করতে চেয়েছেন। এই সাইড যখন আপনার ড্রাগ পলিসি করলো, উনি ভাবছেন যে এর সাথে কিছু ভালো কাজ করানো যায়, ফলে তাকে দিয়ে লোকাল গভর্নমেন্টের কাজটা কিন্তু করাতে চেয়েছেন, এর সঙ্গে করতে চেয়েছে। কিন্তু ওটা মানে যখন লোকাল গভর্নমেন্টকে কিন্তু ধ্বংস করেছে কিন্তু বিএনপি, হিস্ট্রি ভুলে যাবেন না। নয়াকৃষি শুরু হয়েছিল কোন সালে? এইটি ওকে, কেন আমি যখন শিওর হলাম যে পলিটিক্যালি আমরা কিছু করতে পারবো, রাইট। ইজ অলরেডি টাইম ইজ আপ, টাইম শেষ, ফলে আমাকে দূরবর্তী পলিটিক্সের কথা ভাবতে হয়েছে। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, হয়তো এটা আমার কাজে লাগে, হয়তো কেউ তো আর আমাকে জিজ্ঞাসা করেনি, কারণ আমি এই ফাঁকিতে বলে ফেলতে পারছি। কারণ সিরাজুল খানের সাথে অনেক ভুল ধারণা আছে সমাজে। একটা কথা বলে শেষ করবো, যার সিরাজুল খান খেয়াল করেন, তিনি কিন্তু 1979 তিনি তার বাঙালির তৃতীয় জাগরণ বলে তার খুব গুরুত্বপূর্ণ থিসিস আছে। এই তৃতীয় জাগরণে তিনি কখনোই 71-কে গ্লোরিফাই করেন না। ইটস ভেরি ইন্টারেস্টিং। তিনি বলছেন তৃতীয় জাগরণ হয়নি, দুটো জাগরণ হয়েছে। একটা হলো হোসেন শাহর আমলে চৈতন্যের নেতৃত্বে যে জাগরণ ঘটেছে, এটা হলো 1 নম্বর জাগরণ। 2 নম্বর বাঙালি জাগরণটা হচ্ছে যখন এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর কালচারাল যে জাগরণটা হয়েছে, এটা 2 নম্বর জাগরণ আছে। 3 নম্বর পলিটিক্যাল জাগরণ অপেক্ষা করতে চলছে এখন চলছে, হ্যাঁ চলছে। তো 3 নম্বর পলিটিক্যাল জাগরণটা কি? সেটা হচ্ছে বড় বাংলা, বৃহত্তর বাংলা কায়েম করে। কারণ বাংলা, সুলতানি বাংলা কখনোই মুঘলদের অধীন ছিল না, ঠিক আছে? সুলতানি বাংলা কখনোই মুঘলদের অধীন ছিল না, সেটা স্বাধীন। বাংলা সবসময় স্বাধীন ছিল, বাংলা কখনো দিল্লিকে মানে নেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাংলা কখনো দিল্লিকে স্বীকার করে নাই। বাংলা এখনো এই আজকে এই 2024 সালে দিল্লিকে স্বীকার করে না। তো সিরাজুল খান সঠিক, তার এই লড়াই চলবে এখন। তাহলে এই লড়াইটা কিন্তু খালি বাংলাদেশের ক্ষুদ্র খণ্ডিত বাংলা নিয়ে করলে হবে না। ট্রু।
এটা করতে হবে বৃহত্তর বাংলার কথা জি, জি। স্বপ্ন মাথায় রেখে। কালকে বলে তো কি আপনার সাথে হবে না। ফলে আপনার ইন্টারনাল পলিটিক্স, আপনার নিজের যে আদর্শ, আপনি যা চর্চা করবেন বাংলাদেশে, এটাই অনুপ্রাণিত করবে আপনার যে সন্নিহিত দেশগুলোতে। আর দিল্লির যে নীতি আমাদের প্রতি, দিল্লি কিছুতেই আপনাকে ইকোনমিক্যালি ডেভেলপ করতে দেবে না। রাইট। অ্যাবসার্ড। দিল্লি ইকোনমিক যদি সে ডেভেলপ করতে আপনাকে দেয়, যদি আমরা এখানে কলকাতার চেয়ে একটু ভালো ঢাকা শহর বানাতে পারি, আপনি জাস্ট ৪ থেকে ৫ বছর পরে পশ্চিমবাংলাই বাংলাদেশের সঙ্গে একত্রে অন্তত ইউনাইটেড ফেডারেশন করার জন্য আগ্রহী হবে। আপনি যদি এখানে সে দেখে তার কালচার, এখানেই ডেভেলপমেন্ট, হিন্দুর প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি, এটা কমনটা দৃষ্টিভঙ্গি বাদ দিচ্ছেন। আপনি তথাকথিত ভেরি রাইট উইং ইসলামিক পলিটিক্সগুলোকে দমন করে আপনি সত্যিকারের ইসলামী সাম্য, মানবিক মর্যাদা, আপনার যে ইনসাফ, এটা আপনি কায়েম করেন। স্বভাবতই ইসলামের প্রতিও তারা আকৃষ্ট হবে। তো ইসলাম তো খালি ধর্ম না, এটা থিওলজি না, এটা একটা পলিটিক্যাল ফিলোসফি, কিন্তু একটা অ্যাপ্রোচটা আছে। ফলে সে পলিটিক্যাল বা এটার পরিচয় না, আমি মুসলমান বনাম হিন্দু না, ঠিক না? ওয়েস্টার্ন সিভিলাইজেশন যে খ্রিস্টান সিভিলাইজেশন, তারা কি এসে আপনাকে বলে যে ভাই খ্রিস্টান হয়ে যাও? কিন্তু আপনি তার তত্ত্বকে মানতেছেন সারাক্ষণ, তারটাই নেতা আপনি আগাচ্ছেন। আপনি তো কোনো ইসলামিক ফিলোসফি দিতে পারছেন না। এই দেশে আধুনিক কালে ২০২৪ সালে ধর্মান্তরিত করে কাউকে ধর্ম বদলানো যায় না। এটা ননসেন্স। যেটা বদলায় সেটা হচ্ছে মিশনারিস্ট কিন্তু ইউরোপ আমেরিকাতেও মিশনারি খ্রিস্টানরা কাজ করে। ইভেন আমি যখন ইংল্যান্ডে ছিলাম, তৃতীয় দিন আমার কাছে ওরা খ্রিস্টানিটির দাওয়াত নিয়ে আসে। এক্সাক্টলি। অবশ্যই ধর্মের প্রচারটা থাকবে, থাকবে। বাট পলিটিক্যালি আমরা এটা কিভাবে হ্যান্ডেল করছি না, ওটা ধর্মের প্রচারের বাইরেও তো একটা সেকুলার রিলিজিয়াস ফিলোসফি কাজ করে। আপনি ওয়েস্টার্ন সিভিলাইজেশন তো খ্রিস্টান সিভিলাইজেশন আফটার অল। ইটস এ গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশন। আমরা তো একইভাবে ইসলামিক সভ্যতা বানাতে পারিনি। আমরা তো পারি না যে একটা এই যে ইকুয়ালিটির ডিগনিটির প্রশ্নটা। ইকুয়ালিটি তো ধরেন পশ্চিমে আছে, সব দেশে আছে। কিন্তু ডিগনিটি ইজ ভেরি মাচ ইসলামিক। ইট ইজ ইম্পর্টেন্ট। অলরাইট? ইনসাফ ইজ ভেরি মাচ ইসলামিক। তারা এই ২ টা কায়েম করে মানে তো হচ্ছে আমরা অলরেডি ইসলামিক পলিটিক্স করছি। তো আমি পরিচয়বাদী রাজনীতি কেন করছি? আমি আপনাকে মুসলমান করার জন্য দরকারটা কি আমার এই মুহূর্তে? নাম দিয়ে তো করার দরকার নেই। দরকার না, এটা তো পরিচয় তো। আর তো কিছু না। আপনি সামনে আপনি সোশ্যাল পলিটিক্যাল স্ফিয়ারে আপনি ওই লড়াইটা করেন। আকীদাগত লড়াই করেন। আমার কোনো অসুবিধা নেই। আমি বলি ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে বেটার। আমার রসুল দিছে এটা। যে তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়বা, এটা আকীদা। হযরত ঈসার একটা আকীদা আছে। হযরত মূসার একটা আকীদা আছে। রসুল একটা শেষ আকীদা দিয়েছে। সেই আকীদায় থাকো, তার উম্মত হয়ে যাও। সেটা আলাদা প্রচার। এটার বাইরে আপনাকে তো ইসলামকে কায়েম করতে হবে অ্যাজ এ ফিলোসফিক্যাল প্রপোজিশন, যেটা এই বিশ্ব ব্যবস্থাকে বদলাবে। এই দেখেন আমি নয়া কিছুতে ঢুকতেছি। হ্যাঁ, হ্যাঁ। ওকে? ওয়েলকাম। তো নয়া কিছুতে কি করে ঢুকবেন? ঢুকার পথটা ভেরি সিম্পল। আল্লাহ আপনাকে কিভাবে দুনিয়ায় পাঠিয়েছেন? কোরআন কি বলে সূরা বাকারায়? আপনি জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে পাঠিয়েছে। থ্যাংক ইউ সুইট। শুনতে কত ভালো। এই সিম্পলি গেট একটা স্পিরিচুয়াল আপনি একটা শক্তি পেয়ে যান। এটা আমরা সৃষ্টিকর্তার প্রতিনিধি। এটা কত তারপর বড় একটা বিষয়। বিশাল ব্যাপার। প্রতিনিধি মানে কি? তার সৃষ্টিকে রক্ষা করতে হবে, এটাই। Definitely. তার ক্ষুদ্র পতঙ্গ যাকে আমি চোখে দেখছি না, তার ক্ষুদ্র অণুজীব যে আমার চোখে পড়ে না, সে যেন থাকতে পারে, বাস করতে পারে। সে যেন আমার জন্য দোয়া করতে পারে। সে যেন গিয়ে আল্লাহকে বলতে পারে, দেখো তুমি পাঠাইছো তোমার খলিফা, দেখো সে কিন্তু তোমার সৃষ্টিকে রক্ষা করছে। তার আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। এইটা যখনই আপনি শুরু করবেন, যখনই আপনি স্রষ্টাকর্তার সঙ্গে একাত্ম হয়ে যখন প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রচনা করবেন, তারই নতুন নাম মাইগ্রেশন, নাথিং এলস। বাকিদের টেকনিক্যাল ব্যাপারটা পরে আসবে। আমার তো আমি ভালো জানি। না, আমি অবশ্যই ভালো জানি না। আমি শিখতে এসেছি। শুরু করলেন কোন আমি শুরু করেছি যখনই আমার মধ্যে এই চিন্তাগুলো আসা শুরু করলো। এটা কোন এইটা বলবো আমি যে 70 শেষ দিকে যখন ব্যর্থ হলাম আমরা। জি। আমি যখন ব্যর্থ হলাম বামপন্থী, তখন আমি বিদেশে ছিলাম। তখন আমি ফার্মাসি আকারে কাজ করছি। তখন আমি পড়তেছি প্রচুর রাইট অ্যান্ড লেফট। জি। হ্যাঁ? আমি তখন ইকোনমিক্স পড়ছি। তখন আমি থরলি হেগেল পড়েছি মনোযোগের সঙ্গে। মার্কস পড়েছি মনোযোগের সঙ্গে। কিন্তু আমি সন্তুষ্ট না। আমি মনের দিক থেকে আমি সন্তুষ্ট না। কারণ যতই পড়েছি হেগেল বলতেছে যে আমি ফেনোমেনলিজম স্পিরিট লিখছি যেহেতু আমি দেখাতে চাই খ্রিস্টিয়ানিটি হচ্ছে একটা এমন একটা ধর্ম, সে একটা বিশ্ব আদর্শ প্রতিষ্ঠা করতে পারে। এটা খেয়াল করেন আমার পরিবর্তনটা কি? জি। তো আমাকে খালি কি খ্রিস্টান হতে হবে? আমার কি আর কোনো পথ নাই? আমার ধর্ম কি আমাকে কিছুই দিতে পারে না? সেদিন I started reading Quran again, লাইন বাই লাইন। আমি পড়া শুরু করেছি, অর্থ বুঝছি, বিভিন্ন রকম তাফসীরগুলো আমি পড়া শুরু করেছি। দেখেন আমি কিশোরদেরকে সবসময় একটা গল্প বলতাম। কখনো আমি ১ম দিকে খুব ওই যে
পাওয়ার পয়েন্ট ছিল তখন, মনে আছে না? জি সে খালি পাওয়ার পয়েন্ট দেখা যায়। আমরা যখন পাওয়ার পয়েন্ট দেখা ১-২ বছর যদি কিছু আমার কথা শুনে না, আসে খায়, নাস্তা খায়, গিয়ে তারপর বাড়ির দিকে যা আগে ওদের সাথে ওদের ভাষায় বলতেন। ঠিক আছে? প্রথম আমি আবিষ্কার করলাম আমার জীবন এটা সবচেয়ে বড় ইনোভেশন। আবিষ্কার করলাম যে কৃষক মনে রাখে স্ল্যাং দিয়ে। আপনি যদি অশ্লীল যোগ দিয়ে তাদের কোনো কথা বলতে পারেন, সারা জীবন হবে। আচ্ছা, আচ্ছা। এই স্টার্টেড আরো ওরকম আলোচনা শুনতে চাই আজকে। আমি তো সেটাই তো, যে জি। জমির আইলে বসে জি। এই কৃষক এই দুনিয়ার যতক্ষণ হাস্যকর যোগ, তাদের গল্প বলতেছে, আমি পাল্টা গল্প শুনতেছি। এই আলীর পাশে বসে নয় কিসে প্রচার করেছে। আপনি কৃষককে কিভাবে কনভিন্স করলেন যে এবার আসো? এইভাবে গ্রামে গিয়ে ওর জমির পাশে বসে। ও তো ১ম বিশ্বাস করে নাই। ১ম এ তারা বিষ্ণুপুর গ্রামে যখন তারা শুনল যে আমি দাবি করছি যে সার কৃষক ছাড়া চাষাবাদ করা যায়, ওরা প্রচার করলে একটা পাগল আসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি কিন্তু ওই এলাকাতে এখন ওদের পাগল দোকানে পড়েছি। তো উনি পাগলামি করে। কিরকম পাগলামি করে বলি, আমি যখন ট্রেনিং দিতাম তখন বুঝলাম যে এসব পাওয়ার পয়েন্ট আপনার সব বোগাস। আমি ট্রেনিং দিতাম ওদেরকে আইসা বসা। তো আমাকে বলেন তো দেখি, যখন আপনি মায়ের পেট থেকে আসছেন, আল্লাহকে আপনি পিঠে একটা বিষের পিস করে দিয়ে পাঠাইছে? খুব সিম্পল ব্যাপার। ওকে ইমেজিন করতে পারে। কয় যে, "না তো, আপনার হাতে সার দিয়েছে, না? তো আপনি ব্যবহার করেন কেন?" সে থতমত খেয়েছে। আমি তো, আপনার ইমান তো ঠিক নাই। আমি তো আল্লাহতে বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন সিবাগাগি। ভেরি সিম্পল। আপনি তো ওকে তো আনবেন তো ধর্মের পথে, দিন বোঝাতে এটাই বোঝায়। দিন তো খালি আপনি গিয়ে মুসলমান হবেন, এটাকে তো দিন বলে না। তাহলে আপনি কি করতেছেন? আপনি তাকে বলতেছেন তোমার পিছনে কিন্তু আল্লাহ বেশি দিয়ে করেনি। কয় তাহলে কেমনি চাষাবাদ করো? তার মানে আপনি ১ম বোঝাতে চাইলেন, আমি সবার জন্য নয়, কৃষি ইজ এ স্পিরিচুয়াল মুভমেন্ট। দ্যাটস স্পিরিচুয়াল মুভমেন্ট নাম্বার 1 ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল। আচ্ছা, ১ম আমি এটা হলো সিম্পলি আমার আমার মতন করে মানুষকে দিনের পথে ফিরিয়ে আনার পদ্ধতি। যেটা তার জীবনকে একের সঙ্গে সরাসরি মধুর করে, মাধুর্যময় করে তোলে এবং আল্লাহর নিকটবর্তী করে। অ্যামেজিং, খুব সহজ কথা। নাম্বার 2 আপনি কৃষককে বোঝাতে এরপর চাইলেন যে সার, কীটনাশক ছাড়া কৃষি হতে পারে না। তা আমি হতে পারে, Yes. প্রমাণ কি? বনে দেখেছি ওকে, চলো দেখি বনে বসে দেখি বন কেমন হলো। তাহলে দেন আমি থেকে বন, এই তখন তার আগ্রহ বাড়ছে। যে বন পানি রক্ষা করে, গাছ লাগার ইম্পর্টেন্ট ফটোসিনথেসিস করে। ফটোসিনথেসিসের মধ্যে পৃথিবীতে আপনার এই যে প্রাণী সবুজ খায়, কিছু প্রাণী যারা সবুজ খায় তাদেরকে খায়, আর কিছু প্রাণী আছে যারা দুটাকে খায়। এই যে জগৎকে ভাগ করার যে পদ্ধতি, এটা কনভেনশনাল সায়েন্স থেকে আলাদা। এটা স্পিরিচুয়াল সায়েন্সের অন্তর্গত। তাহলে এই ৩ প্রকার প্রাণীর প্রতি আমার সম্পর্ক কেমন হবে? ঠিক আছে না? হিউমাস কি রোল প্লে করে? তার মধ্যে অণুজীবগুলো কি রোল প্লে করে? সে তখন আদরান্বিত হয়ে ওঠে। যে ওকে রক্ষা করলে আল্লাহ কি করে তাকে একই সঙ্গে পুরস্কৃত করে দুনিয়াতে। দেখেন কথা কিন্তু সিম্পলি। যখনই আপনি এই ভাষায় কথা বলা শুরু করলেন, সে নয় কৃষি করবেন, সে করবে ঠিক। আচ্ছা। আমি তো তাই গিয়ে বড় টেকনোলজি শিখে নেই। আর আপনি জানেন যে বাংলাদেশে এটা এই নয় কৃষি এবং উর্বানি ইজ নট অ্যান এনজিও। আমি তো কোনো টাকা পাই, এটা একটা মুভমেন্ট। মুভমেন্ট। আমি তো কেউ তো আমাকে এরকম পাইকারি টাকা দেয় না ব্রাকের মতো। আমি কি করে টিকে আছি? আমার তো টিকে থাকার কোনো পথ নাই। একমাত্র এই ধর্ম প্রচার করার। আচ্ছা। আমি তো দিনের কথাই প্রচার করছি, আপ থেকে শুনে। আমি তো গিয়ে তাকে বলিনি তুমি ৫ সপ্তাহ নামাজ পড়ো। এরা বড় মতো লোক বহু আছে। সো এই যে সার বিষ, রাসায়নিক সার বিষ স্পেশালি এই সার বিষের কৃষি এবং এই প্রোডাকশন খাদ্য খাওয়ার ক্ষতিকর প্রভাব বুঝাতে হয়নি? এটা সবচেয়ে ইজি ছিল। কারণ বিষের প্রভাবটা সবচেয়ে দ্রুত যে বুঝেছে এরা হলো মেয়েরা। আচ্ছা। কারণ হচ্ছে এন্ডোক্রিনোলজি আপনি ধরে জানেন। ক্ষুদ্র একটা বিষয় যখন তার মধ্যে যায়, তার শরীরে যে পরিবর্তনটা ঘটে, এটা এক্সপেরিয়েন্স করে মেয়েরা। কিন্তু মেয়েদের কথা তো আমরা শুনি না। তাকে তো আমরা সাপ্রেস রাখি। ফলে তার কথা শুনি না। ফলে ফরিদা, যেহেতু আমার কমরেড বলেন, বন্ধু বলেন, আমার সহযোগী বলেন, যে অর্থে বলেন, তিনি না থাকলে তো আমি এদিকটাও আমি পরিষ্কার বুঝতে পারতাম না। ঠিক আছে? কারণ তিনিই ১ম বুঝালেন আমাকে যে এই বিশ্বের মেয়েরা ১ম এটা। ফলে আমাদের নয় কৃষিতে ১ম যারা রেসপন্ড করে, ন্যাচারালি যারা নয় কৃষির নেতা, এরা অধিকাংশই মহিলা। শি আন্ডারস্ট্যান্ডস। এবং সে যখন বলে যে বিশ্বের দেহ নষ্ট হয়, মেয়েরা বলে। ও কিন্তু দেহ বলতে মেয়ের দেহ বলে না কিন্তু। দেহ বলতে সারা পৃথিবী ধরিত্রীকে বোঝায়। Wow. ইটস বিউটিফুল ওয়ে অফ সেইং। সে ওর মতো করে ভাষা, ওর ভাষা আছে একটা। ঠিক আছে? আমি আরেকটা বলি, শুধু তাই না, যে দেখেন মেয়েদের
বিচক্ষণতা প্রজ্ঞা কত দূরবর্তী। বিশাল একটা কৃষক সমাজ হচ্ছে প্রায় 10,000 কৃষক। আমরা মেয়েদেরকে স্টেজে তুলতে পারি না, লজ্জা, কিছুতে উঠবে না। তো আমি ফরিদার ধমকে আমাদের একটা কৃষক মহিলাকে দাঁড় করে, ওদের থরথর করে কাঁপতেছে, কিছু কথা বলতে পারছে না, বীজ নিয়ে কথা বলতে দিচ্ছি ওকে। আচ্ছা, সে কাঁপতে, কথাই বলতে পারছে না, কাঁপতে কাঁপতে। তো আমরা যে তুমি যা মনের সাথে করো, ওখানে একটা কথা বলে না গেছে। জাস্ট আমি বলছি যে মানে এটা এত অসাধারণ, সেখানে একটা কথা বলছে, বোনেরা বীজ হাতছাড়া করবে, বীজ হাতছাড়া করবে একটা না। সিম্পল সিডস। সিক্স হাতছাড়া করবেন। একটা স্লোগান দিয়ে আমি তখন ওয়াইপো WTO ক্যাম্পেইন করলাম, সিম্পল, অ্যাগেন্স্ট সো কল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা হলো বীজ চুরি করবার একটা আইনি মাধ্যম। তো আর মেয়েরা বলতেছে বীজ হাতছাড়া করবে। তুমি যাই হোক আনবে। ফলে সেখান থেকে এই নয়া কৃষি এই বীজের কাজে ঢুকে পড়ে। আগে থেকে ছিল। এটা আমরা ম্যাসিভলি ঢুকতাম। যখন WTO তে যে যখন এই সো-কল্ড এগ্রিকালচার আইনগুলো এলো, WIPO তে যখন এইসব ভূমিকাগুলো আনা হলো, আমরা দ্রুত ঢুকে গেলাম। এবং দ্রুত ঢুকে গেলে আমাদের সবচেয়ে কাজের যে মূল ক্ষেত্রটা দাঁড়ালো বীজ রক্ষা করা। ফলে আমাদের ধরুন আজকে ২৫০০ জাতের ধান আমরা করি। আমাদের কাছে প্রায় অধিকাংশ বেগুনের জাত আছে। আমাদের কাছে শিম আছে প্রায় ৪০-৫০ রকম জাতের। ফলে এই আমরা বীজ রক্ষা করাটাকে আমাদের একদম পলিটিক্যালি, ফিলোসফিক্যালি, স্পিরিচুয়ালি এটাই আমাদের মুভমেন্টের সেন্ট্রাল। এটাকে যদি সহজ করে বলতে চাই, আমাদের মাটির, আমাদের এখানকার প্রকৃতির ফসলগুলোর যে বীজ, ওগুলো রক্ষা করে ওগুলো দিয়ে আমাদের কৃষি চালিয়ে নেয়। এই কথা? নিশ্চয়ই বীজ। প্রকৃতির ইভেন জ্ঞান। জি, জি, জি। কারণটা হচ্ছে একটা বীজকে আবিষ্কার করতে এবং তাকে স্টেবিলাইজ করতে আপনার কম করে হলো ১-১৫০ থেকে ৫০০ বছর লেগেছে। সেই বীজটা যখন হারায় ৫০০ বছরের অভিজ্ঞতা চলে গেল। কিন্তু এই বীজটা যখন বিদেশে নিয়ে গিয়ে সেখানে একটু পরিবর্তন করে আপনার কাছে পেটেন্ট করে পাঠায়। অথবা সেই বীজটাই আপনাকে পাঠাচ্ছে আবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর নামে। আপনি তাকে রেন্ট দিচ্ছেন, খাজনা দিচ্ছেন। ঠিক আছে? এটা তো ঠিক না। তাহলে আমাদের যে রক্ষা করার যে পলিটিক্স, রক্ষা করার যে দায়িত্বটা ন্যাশনাল সিকিউরিটি। তো বীজ রক্ষা করা তো ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। এটা তো করি নাই আমরা। আমরা সব তো কোম্পানিকে দিয়ে দিয়েছি। আমরা এখন সবই কি ফিড দ্য ফিউচার, ওই যে আমেরিকান প্রোগ্রাম, তাদের হাতে সব তুলে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন না? ফলে এটা কিন্তু পলিটিক্যাল ইস্যু আকারে হাজির হচ্ছে। এই পলিটিক্যাল আকারে হাজির করতে পারো যদি আমি একটা রাষ্ট্র পাই। এই রাষ্ট্র যেটা বিদেশিদের দ্বারা চলে, তাহলে এই রাষ্ট্র দিয়ে তো আমি কিছু আগাতে পারব না। ফলে আমাকেও রক্ষা করে নয় কৃষিকে কিভাবে যত্ন করে, আড়াল করে আগাতে হবে। নয় কৃষি ইজ ভেরি পাওয়ারফুল মুভমেন্ট। আমরা তো সেভাবে নিজেকে প্রকাশ করি না। রাইট। কেন করি না? কারণ আমরা মনে করি যে বর্তমান যে বিশ্ব অবস্থা এটাকে ডিস্ট্রয় করে দেবে তারা। এটা অনেকটা গেরিলা কাজে করতে হচ্ছে আমার। আমরা অতি প্রচার করি, আমি ট্রেনিংও দিই না দেলোয়ার জাহানের মতো। কারণ ট্রেনিং দেওয়া উচিত, আমার খুব খারাপ অভিজ্ঞতা আছে। আমরা ট্রেনিং দিয়েছি, আমাদের কাছ থেকে এসে বীজ নিয়ে চলে গিয়ে কাউকে অন্য জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কৃষকগুলোকে চিনে ফেলছে তারা। গিয়ে তারপর আমি বীজ হারিয়েছি। আমি সেই বীজ হারা যে ভালো অর্থে হয়েছে তা না। যে আপনি বাড়ি কিনেছেন, বাড়ি রক্ষা করে বাড়ি এটাকে ডেভেলপ করেছে তা না। বাড়ি দেখা গেল পরবর্তীকালে বিটি বেগুন চালু করছে। ইসলামপুরে কি যশোরে। দেখেন যেখান থেকে আমার যে সবচেয়ে বেস্ট বীজটা আপনি গিয়ে হারাই গিয়ে এটা আপনার এইসব বিটি বেগুনগুলো আপনি চালু করছেন। ঠিক আছে? আপনি কি যান, বাড়িতে যান, বিড়িতে যান, বিড়িতে জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি। বিড়ির কাছে কয়টা বলে দাবি করেন আমার ৭,০০০ আছে ধান। কয়টা ধানের বীজ আবার রিপ্রোডিউস রিজেনারেট হয়? আর সে সমস্ত ধানের বীজ তারা দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ওরা তো এখন আছে ফোর্ট কলিন্সে, ওই যে আমেরিকান। তাহলে বীজটা ইম্পর্টেন্ট। কারণ বীজের সঙ্গে প্রকৃতির বিবর্তন জড়িত। কারণ একটা বীজ যখন তার যে গুণাবলী অর্জন করে, এই গুণাবলীটা কিন্তু বীজ নিজে করে না। এখানে একটা বীজ দিলে বীজ তো হবে না, হবে? তাহলে তার একটা প্রাকৃতিক পরিবেশ লাগবে। তাহলে প্রত্যেকটা বীজের মধ্যেই তার যে ট্রেটস, জেনেটিক ট্রেটস, এটা প্রকাশ লাভ করে শুধুমাত্র সে বিশেষ প্রাকৃতিক পরিবেশ। একই বীজ, যেমন ধরুন আপনি স্বাক্ষরখোরা নোয়াখালীর সুগন্ধি চান, এটা যদি আপনি গিয়ে ঈশ্বরদীতে বোনেন একই রকম হবে না। ওটাকে একটু লবণ পানি লাগবে তার। ওই পরিবেশে সেটা হবে। ঠিক আছে? আপনি পাকড়ি ধান, এটা পাবনার ধান, এটা গিয়ে আপনি নোয়াখালীতে বুনলে এটা হবে না। বা হলেও ভিন্ন রকম হবে। তাহলে প্রকৃতির মধ্যেই তার ট্রেসটা প্রকাশ হয়। আমি বাংলা ভাষায় কথা বলি যেহেতু আমি বাঙালির মধ্যে বাস করি। আমি যদি একই বাঙালি ছেলেকে আমেরিকা বড় করলে সে ইংরেজিতে কথা বলবে। তাহলে ট্রেস প্রকাশের যে ধারাটা, সে ধারাটা প্রকৃতির মধ্যেই থাকে। এখন আসি জেনেটিক্যালি মডিফাইড। জেনেটিক্যালি মডিফাইডটা ইডিওলজিক্যালি দেখতে পাচ্ছেন ইজ কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি টু
হোয়াট আই হ্যাভ সেড রাইট নাও। মানে পরিবেশ এবং প্রকৃতিকে বাদ দিয়ে তারা দাবি করে যে জিনকে বদলালে ট্রেটস এক্সপ্রেসড হয়। এটা রং, বেসিক্যালি থিওরিটিক্যালি রং। ঠিক আছে? ইভেন স্পিরিচুয়ালি এটা কি কারণ? সেটা আমি পরে আসি। আমরা আগে টেকনিক্যাল বলি। এইটা তো টেকনিক্যাল দাবি করে। এটা তো সায়েন্টিস্টরা দাবি করে। কেন এটা দাবি করে? কারণ সে তখন কর্পোরেশনগুলো এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। খুব সিম্পলি। তখন কর্পোরেশনের জেনেটিক টেকনোলজির কর্পোরেশন আছে। দামি, দামি টেকনোলজি। কৃষকের তো নাই। কৃষক তো করে কি? সে প্রাকৃতিক বিবর্তনে করে, সে সিলেকশন করে। যেন আপনি ধান চাষ করলো, তার মধ্যে 10টা ধান একটু অন্যরকম। সে 10টা ধান এটা করে রাখে। আবার আগামী বছর বুনে। ওখান থেকে আবার কত রকম ধান A5, A4 হয়ে যায়। এখান থেকে যেটা তার ভালো লাগে ওটা সে রাখে। এটাই সে ধান আবিষ্কার করছে। এটা তো সঠিক পদ্ধতি, থ্রু সিলেকশন। আচ্ছা, তাহলে জিন নিয়ে তো সে চিন্তিত না। সে জিনকে নির্বাচন করে প্রকৃতির দ্বারা, যেটা একই সঙ্গে নির্বাচিত হয়ে গেছে। রাইট। তার এলাকার যে প্রকৃতি, সেই প্রকৃতির যে জাতটাকে নির্বাচন করে সেটাই সে নির্বাচন করে। আর জেনেটিক্যালি মডিফাইড ফুড কি করে? সে আপনাকে একটা ইউনিভার্সাল জাত দেয়, এটা বোগাস। বেসিক্যালি এটা টোটালি ননসেন্স, টোটালি মিথ্যা প্রোপাগান্ডা। কারণ এটা যদি আপনি কোনো বিশেষ রকম পরিবেশে করেন, ল্যাবরেটরিতে হতেই পারে। সে যখন জমিতে দিবেন তখন দেখবেন সে আরো অন্য সমস্ত জমির ক্ষতি করছে। শুধু তাই নয়, এটাকে বলে ভেক্টর। আপনি বায়ো পলিউশন তৈরি করবেন, এটা রিস্কটাকে নেবে। ওইতে জিন তো শিথিলভাবে রয়ে গেছে তার মধ্যে। এই তো জাম্প করে আপনি সমস্ত বায়োলজিক্যালি সমস্ত অন্যান্য জাতকে পলিউট করে দেবে। ঠিক আছে? দেখা যাবে ধানের মধ্যে যে জিন দিচ্ছেন, এটা টপকা আপনার মধ্যে ঢুকে গেছে। তো এটাকে কি রোধ করবে? ঠিক আছে? আপনি দেখেছেন তো বিভিন্ন রকম জেনেটিক্যালি তা মডিফাইড তো আছেই। দেখেছেন না? জি। এবারে যেহেতু এই জেনেটিক্যালি মডিফাইড গুলো আমার মাটিতে প্রকৃত হবে না, ফলে ওর থেকে সার কীটনাশক নির্ভরশীল আমার কৃষি হয়ে গেল। Exactly. আমি পুরো কোম্পানির কাছে এছাড়াও কর্পোরেটাইজেশন অফ দ্য এগ্রিকালচার, তারই কিন্তু ইডিওলজি এটা। মানে কোম্পানির কাছে সমস্ত কৃষি ব্যবস্থা এবং হোল এগ্রিকালচার চেইন, ফুড চেইনকে তাদের হাতে কন্ট্রোল করবার, একচেটিয়ে নিয়ে যাওয়ার এটা একটা ব্যবস্থা। ফলে এটা পলিটিক্যালি রং, এটা ইকোনমিক্যালি রং, আমাদের সেম টাইম এটা ইকোলজিক্যালি রং এবং স্পিরিচুয়ালি রং। তো এটাতে বিরোধিতা করতে হবে আমাদের। জি। এটা কোনো পথ নেই। শিকড়টা যে এলাকায় যে প্রকৃতিতে যে ফসল হবে Right. ওখানকার জন্য ওটাই দিয়েছে। এটা দিয়ে আমরা জোর করে বলছি সবুজ বিপ্লব করব, অধিক ফসল লাগবে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ। অধিক ফসল করতে পারে না, তো মিথ্যা কথা বলবে। এটার মোকাবেলা কিভাবে করবে না? প্রথমত অধিক ফসল যে টোটাল ননসেন্স। এটা প্রোপাগান্ডা। সাধারণ মধ্যবিত্ত শ্রেণীকে এটা করে। খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে হবে। খাদ্য মানে কি? আমি খালি খাদ্য খাই, আর কিছু খাই না? যে আপনার- খাদ্য বলতে সব আমাদের মাছ খাই, আমাদের প্রোটিন সোর্স লাগবে। জি। আচ্ছা, এবং আমি আরো আমার মুরগি পালতে হবে, আমার গরু পালতে হবে। কৃষক যখন একটা লম্বা ধান করে, ধরুন আমন, পানির সঙ্গে সঙ্গে বাড়তেছে, খড় বেশি, ধান কম। জি। ঠিক আছে? আর আধুনিক জাতটা কি? এটা খাটো, এবং সে যেহেতু সার বীজ দিয়েছেন, এই খড় গরু খেতে পারে না। অলরাইট, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই যে যখনই এই আধুনিক জাতের ধান দিচ্ছেন, আপনি তো গরু মারতেছেন, আপনি ছাগল পালা কঠিন করে তুলতেছেন, আপনি মুরগি পালতে পারছেন না। কারণ আপনি জমিতে কি দিচ্ছেন? বীজ দিচ্ছেন। তো সব মুরগি তো মারা যাবে কৃষকের। আপনি তো হাঁস পালতে পারবেন না, কিছু গ্রামে গ্রামে হাঁস ছিল, এখন হাঁস দেখেন? কেন দেখেন না? আসলে তো হাঁস কি খাদ্য না? এই যে হাঁসকে ধ্বংস করেছে, এটা খাদ্য হিসেবের মধ্যে পড়বে না? আচ্ছা, তো প্রত্যেকটা জায়গা, আমি দেশ কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। তো চট্টগ্রাম তো হাঁসের জায়গা। অবশ্যই আমাদের একসময় অনেক হাঁস ছিল। তাহলে এটা এমনি হতো গ্রামে। হাঁস চড়ে ঘুরে বেড়াতেছে, বিলে যেতেছে, তত করে ডাকতেছে, হাঁস যারা হাঁস ডাক দিয়ে ডাক শুনে বাড়ি চলে আসছে। আপনি মাছের কথা বলছেন, মাছেরও তো এখন তাহলে কি আমাদেরই স্টাডি চাষ হচ্ছে। IDRC আমাদের সঙ্গে স্টাডি করেছে। তারা দেখেছে নয় কৃষি যেসব গ্রামে আছে, খেয়াল করেন, আমি স্টাডি কথা বলছি, সায়েন্টিফিক স্টাডি। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, উই স্টিল লাইক টু চ্যালেঞ্জ দেন। 40% ফুড আসে আনকাল্টিভেটেড সোর্স থেকে। জি। তার মানে আধুনিক কৃষি 40% খাদ্য আগে ধ্বংস করে। অনাবাদি যেটা। অনাবাদি বলি আমরা। আমি বলে দেবো আপনাকে। জি। এটাকে ডিস্ট্রয় করে। তারপরে সে আবার হিসাব করে। তার মানে সে কিন্তু হিসাবের মধ্যে কখনোই দেখায় না সে কি ধ্বংস করে। সে প্রোডাক্টিভ। কিসে প্রোডাক্টিভ সে? সে তো ধানের ওই যে খড়ে হিসাব নাই তো তার। এটাও তো আমার প্রোডাকশনের ব্যাপার। তো নয় কৃষি কেন জিতে যাচ্ছে? জিতেছে সে যখন ধানটা করে, ও তো তার গরুর জন্য তো বাড়ি থেকে খড় লাগে না। আমরা যে মুরগি পালি, আপনাকে এটা বলি, আমরা দেখিয়েছি মাত্র আপনার যদি আধা একর জমি থাকে আপনাকে, আপনি ১,৫০০ মুরগি অতি সহজে আপনি আপনার পালতে পারেন। ১,৫০০ মুরগি, কৃষি এবং মুরগি একসঙ্গে, উইদাউট এনি ফিড। 1/3% শুধু ফিডের খবর, মানে বুটের ফিট। ন্যাচারাল ফিড, মানে বুটের কিনা আসলে কৃষির কাছে কিনা আমরা তাই করি।
আপনি নোয়াখালীতে যে মুরগি কেনেন, সেই মুরগি কি খায়? সে মুরগি প্রথম খায় ঘাস এবং বিভিন্ন রকম গ্রিন, আমরা পড়ি কৃষিতেই যেগুলো থাকে এগুলা। আমার উপরে গাছ হচ্ছে, নিচে দিয়ে ঘাস। আবার ও যখন খেয়ে ফেলতেছে, এটা কিন্তু নিড়ানি হয়ে যাচ্ছে আমার। রাইট, নাম্বার ১ নাম্বার। ইন্টারেস্টিং। খেয়াল করেন। ২ নম্বর সে কি খায়? সে খায় গোবর। 30% মুরগি খায় গোবর। অধিকাংশ লোক জানে না। এর মধ্যে যে পোকামাকড় মুরগি কিন্তু এটা খাচ্ছে। মেইন ফুড নয় তার এগুলা। ৩ নম্বর লাগে অন্যান্য ফুড, যেটা আপনি মুরগিটাকে দেন, যেহেতু আপনি ভুট্টা করতেছেন, আপনি বিশেষ ভুট্টার তিল দিচ্ছেন, সয়াবিন ভেঙে, আর কিছু লাগে না, নাথিং। ইভেন ধান খায়, ধানের ধান তো আসে, আমি ধানের কথা বাদ দিলাম। ধান তো সে খুঁটে খাবো, ওটা আমার দেই না। কারণ ধান তো পাওয়া যায়, জি পড়ে থাকে না। জি জি এই ধান তো পাখি খেতেছে, মুরগি খাচ্ছে, বড় করছে, সে ধান খাচ্ছে, সেটা আরো কত রকম বীজ খাচ্ছে সে করে। ফলে 30% কস্টে কিন্তু আমি না কৃষি মুরগি করি। রাইট। আমি বিক্রি করি কিন্তু ধনী মধ্যবিত্ত শ্রেণীর কাছে বেশি দামে। আমার পিঠকে দিতে হবে তো ওটা। আচ্ছা, আমি করি তো, ডেফিনেটলি আই এম নট অ্যাশেমড অফ ইট। মানে আপনি বিক্রি করছেন বেশি দামে, আমি ফলে কৃষককে বেশি দিতে পারছেন। এক্স্যাক্টলি কৃষক তো লাভবান হচ্ছে। এবং নোয়াখালী চলতে হবে। জি। আমি দেখি বাড়ি থেকে বিক্রি করে নোয়াখালী জি যায়। জি ফলে ঢাকা শহরে মাঝে মাঝে অনেক ধনী শ্রেণীর আমার দাম একটু বেশি, কেন অফকোর্স ইউ মানি পে। আর দ্বিতীয় তাহলে গরিব হবে না। আমি এই প্রশ্ন আপনার কাছে আসতাম, যদি নয়া কৃষি প্রকৃতি মাটির কৃষি হয়, তাহলে নয়া কৃষি বা অর্গানিক কৃষি অনেকে বলে, এই কৃষির প্রোডাক্টগুলোর দাম বেশি দিয়ে কিনতে হয় কেন? কোথাও যেহেতু আপনি আপনার আরবানাইজেশনের জন্য তো আপনি ক্ষতি করছেন প্রকৃতির। ইউ হ্যাভ টু পে ফর ইট। আপনাকে দিতে হবে না পানি। No, not even in the urban. Even আমরা যারা গ্রামে থাকি বা গ্রামের কৃষক থেকে কিনতে যাই, ওরা যেটা বলে যে এই পদ্ধতিতে করলে আমার ফসল কম হয়। ফলে আমার বেশি গ্রামে গ্রাম বেশি হবে না। আমি আপনাকে নয় যে আমি আপনার উত্তর রং, কমপ্লিটলি রং। নয় কৃষি আপনি গ্রামে কিনবেন, গ্রামের মাঠে থেকে একই দাম। মানে গ্রামের অন্য সবজির দামে এটা কেনার এবং তার উৎপাদন প্লাস খরচ রেশিওটাও সেম। শুধু তো লাভ করছে, লেস হওয়া উচিত। কেন? না কেন? যেটা সে রাসায়নিক না, কারণ দামটা দিচ্ছে। ঠিক না বাজার দ্বারা, আপনি কেন তাকে বঞ্চিত করবেন? না, আমি বলছি না যে আমি দাম কম দিতে চাই। রাইট, আমি বলতে চাই তার উৎপাদন খরচ তো কম হওয়া উচিত। তার উৎপাদন তো অবশ্যই কম। তো সে তো এই জন্য নয় কৃষি করে, কারণ সে তো কোনো সাবসিডি পায় না। আপনি যখন সার ব্যবহার করেন, কীটনাশক করেন, ওরা তো সাবসিডি পাচ্ছে ফ্রম দ্য গভর্নমেন্ট। আচ্ছা, কোম্পানিগুলো সাবসিডি দিচ্ছে, সারের সাবসিডি দিচ্ছে, আধুনিক কৃষিতে সাবসিডাইজ আপনার ট্যাক্সে দিতেছে ওদেরকে। এই জন্য তারা কম দাম নিতে পারছে। আপনি কালকে সাবসিডি এবং সুযোগ সুবিধা বন্ধ করে দেন, আপনি কি ঠেকাতে পারবেন নয় কৃষি কোথাও? আচ্ছা ফরহাদ ভাই, আমি আরেকটা বিষয় আপনার হয়তো ভালো এটা নিয়ে আইডিয়া আছে, হুম। আমার অল্প। ২০১৬ সালে কৃষি মন্ত্রণালয় একটা জৈব কৃষি নীতি করেছে। So, ওই কাগজেই সীমাবদ্ধ না, এটা কোনো টোটালি কাগজে কিচ্ছু নেই, কিছুই নেই। কারণ আমি আলাপ করছিলাম এক গবেষকের সাথে। বাংলাদেশে যদি আমরা জৈব কৃষি দিয়ে যেতে চাই, প্রথম কাজ হচ্ছে এক্সিস্টিং সিড লকে শুড বি ডিসম্যান্টেল ফার্স্ট। ওকে কোম্পানির কন্ট্রোলটা বন্ধ করতে হবে। সিম্পল আইন করতে হবে যে বিভিন্ন বীজ ব্যবহার করা যাবে না, এক্সেপ্ট লোকাল। আপনাকে এক্সটেনশন কর্মী যাবে, যেতে ট্রানজিশন পিরিয়ডে লাগবে, যদি তারা মনে করে কোনো ব্লাইট লেগেছে এবং এটার জন্য লাগবে। কিন্তু ব্লাইট লাগার কারণটা হচ্ছে, যেহেতু আপনি যেখানে যে গাছটা লাগানো উচিত ছিল না এখানে লাগাচ্ছেন। আপনি যদি হাওর অঞ্চলে আপনি যদি 29 লাগান আর 28 লাগান, তা ব্লাইট লাগবে না তো কি লাগবে? মানে ওটাই। আমি ইভেন আমার গ্রামেও কৃষি অফিসারের আসা যাওয়া দেখি। অল দে টক অ্যাবাউট ইজ বিদেশি সার, বীজ, প্রযুক্তি। তাহলে আমরা কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি কোথায়? আমাদের মাটি হিসাব নিকাশ কোথায়? তাহলে তো এটা তো বন্ধ করতে হবে। সো এটার জন্য আপনি আমাদের কি করা উচিত? এই আমরা জৈব কৃষি করতে হলে মাটির কৃষিতে যেন আপনি কখনো বিচ্ছিন্নভাবে দেখুন, নয় কৃষি মতো আন্দোলনটা প্রমাণ করেছে যে আপনি নয় কৃষি করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ যেমন হতে পারেন, রুরাল ইকোনমিক ট্রান্সফরমেশন। কারণ আমরা কিন্তু নয় কৃষি যেটা আলোচনা করলে বুঝবেন, দিস ইজ অলসো, তার সঙ্গে তাঁত আছে আমাদের খেয়াল করুন। ফলে রুরাল ট্রান্সফরমেশনের আমরা একটা তত্ত্ব ওই শুরু করেছি, পলিটিক্স সরে যায় না, তারা কিন্তু বুঝতে পারবেন না। ফলে আমরা রুরাল ট্রান্সফরমেশনে কিন্তু আমরা তত্ত্ব দিচ্ছি, রেভলিউশনারি পলিটিক্সে। আগামী রেভলিউশনারি পলিটিক্সটা কি হতে পারে তারই কিন্তু তত্ত্ব আপনাদেরকে দিচ্ছি নয় কৃষির মাধ্যমে, টিচিং ইউ হোয়াট ইউ লাইক। লেনিনের একটা ক্রিটিক আছে আমার, ফলে বুঝলেন যে নয় কৃষির সঙ্গে কোথায় একটা যুক্তি। কনভেনশনাল লেফটের সঙ্গে পার্থক্যটাকে লেনিন মনে করেছিলেন, উইথ অল রেসপেক্ট টু লেনিন, মনে করেছিলেন তিনি ক্ষমতা দখল করলে তিনি উৎপাদন সম্পর্ক বদলাতে পারবেন। আচ্ছা, ওকে, তিনি আগে ক্ষমতা লাগে। আগে ক্ষমতা লাগবে। হি ওয়াজ রং, অ্যান্ড সো সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস। রাইট। আমাদেরই করতে হবে গোড়া থেকে, আমাদের ক্ষমতা তৈরি এবং ক্ষমতার সম্পর্কে রূপান্তর একই সঙ্গে করতে হবে।
দিস ইজ হোয়াট নয়া কৃষি। মানে গ্রামে, এবং এই জন্য আমার এখনকার যে দাবি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, এই অন্তর্বর্তী সরকারটা আসলে জনগণের সরকার কিনা বুঝবেন অনলি যদি তারা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলে। ঢাকা শহর মাস্ট বি ডিসম্যান্টল, আপনি জাতীয় নীতি করবেন, জাতীয় ক্ষেত্র থাকবে, কিন্তু প্রত্যেকটা জেলা শুড বি একটা লোকালি গভর্ন ডিস্ট্রিক্টস। আপনি যদি রাষ্ট্রপ্রধান হতেন তাহলে এই নয়ার কৃষি, জৈব কৃষি, বিদেশি সার বীজ নির্ভর কৃষি থেকে ফিরে আসা, এটার জন্য আপনি কি উদ্যোগ নিতেন, কি করা উচিত? অবশ্যই আধুনিক কৃষি তাদেরকে বিষ ব্যবহারটা বন্ধ করে দিতাম ফার্স্ট অফ অল। যদি আমি সেদিক থেকে তাকাই, আমার কাছে তো বিষ ব্যবহার বন্ধ করাটা সিম্পলি একটা টেকনোলজিক্যাল ইস্যু না তো, বিকজ দ্যাট ইজ গোয়িং টু ট্রান্সফর্ম দ্য হোল রুরাল ইকোনমি। আমি ডেফিনেটলি নতুন আরবানাইজেশন প্রোগ্রাম নিতাম, ডেফিনেটলি আমি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতাম, ডেফিনেটলি আমি সত্যিকারের ডেমোক্রেসিটা আনতাম, সত্যিকারের ফর্ম অফ যেটা পিপলস পার্টিসিপেশন। মানে আমি যে গণতন্ত্রটা স্বপ্ন দেখি, এটা তো নির্বাচনবাদী গণতন্ত্র না, এটা পিপল ক্যান পার্টিসিপেট ডাইরেক্টলি ইন ডিসিশন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং। আপনি বলছেন এই সবগুলো বিষয় কৃষির সাথে জড়িত, সবই জড়িত। কৃষিকে আলাদা করে দেখা। আলাদা করে দেখাতে কোনো কিছু নেই, এটা তো একটা সোকল প্রোডাকশন সেক্টর নয়। কৃষি অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এন পলিটিক্যাল এরিয়া অ্যাজ ওয়েল, কারণ ইকোলজিতে পলিটিক্যাল। আমি যদি ইকোলজিতে যদি আপনি কমন সিদ্ধান্ত না নেন, ধরুন আমি একটা কথা বলি, আপনি যদি একটা গ্রামের সিদ্ধান্ত না নিতে পারেন যে আমরা আমাদের গ্রামে কোনো বিষ ব্যবহার করবো না, এই সিদ্ধান্ত না নিতে পারে তো আপনি হাঁস পালতে পারবেন না, গরু পালতে পারবেন না, কারণ অনেক গরু মারা যাবে, আপনার হাঁসগুলো মরে পড়ে থাকবে। ঠিক আছে, হাঁস, গরু, মুরগি যাই বলে সবগুলো রাসায়নিক বা ওষুধপত্রের উপর নির্ভরশীল হয়ে থাকছে। আপনি কখনো সময় পেলে আপনি শীতের সময় আপনি যাবেন ঈশ্বরদী আরশিনগর, আপনি দেখবেন যে পুরো এলাকা জুড়ে মাছ এবং বিভিন্ন রকম পরিচয়, পুরো বিলের মধ্যে ধান এবং মাছ তারা একসঙ্গে চাষ করে। এবং শীতের সময় দেখবেন এখানে কোনোদিন আমরা শীতের সময় এই যে শীতের পাখি আসা দেখিনি, এখন প্রচুর শীতের পাখি এসে পড়ছে। ওখানে কি নয়া কৃষি নয়া উদ্যোগিত হচ্ছে? ডেফিনেটলি নয়া কৃষি উদ্যোগিত হচ্ছে, নয়া কৃষি পুরো এলাকা দেখতে পাচ্ছে এটা, এর উপকার। প্রথম দিকে যখন পাখি পড়তো, গুলি হতো, বন্ধ করতে হচ্ছে আমাদেরকে। পাখি পড়াটাতে তারা প্রথমে খুব আপত্তি করতে হয়, পাখি পড়ায় মাছ খেয়ে দিচ্ছে। আমি কি মাছ খুব বেশি খাই না পাখি, কিন্তু মাছের পাখিগুলো পড়ার ফলে কি ঘটেছে, তারা কিন্তু চনা, ওদের ওদের যে বীজটা, এই বীজটা কিন্তু মাছের খাবার। শামুক, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, শামুক তৈরি হচ্ছে, ক্যালসিয়াম। এই শামুক একই সঙ্গে যদি মধ্যে ফরাস, আপনি তাদের বিষ আছে পানি, এই বিষ খেয়ে ফেলছে, ওই পানি আপনি খেতে পারেন সরাসরি সূর্যের পানি, এই ক্লিন করছে পানি। তো কৃষক তো দেখতেছে কেন, কৃষকের চোখের সামনে যে সে ভুলে গেছে। তো প্রাকৃতিক সিস্টেমকে যখন আমরা শাসন করতে যাই তখনই এই কৃষি প্রাকৃতিক শোষণে আমরা সহযোগী হতে হবে, শাসন না। শাসন না। কারণ প্রকৃতির যদি এত বড় ঘটনা ঘটা দিতে পারে এই গ্রহকে, পাশ্চাত্যের সঙ্গে আমাদের কন্ট্রোলটা কি হবে? পাশ্চাত্য কদিন পরে খাইতে পাবে না। আচ্ছা, পাশ্চাত্য না খেতে পারলে এটা একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। ওকে, কিন্তু আরেকটা প্রশ্ন হলো, আমরা যদি এখন নয়া কৃষিতে আসি, অনেকে বলে হচ্ছে আমাদের মাটির উর্বরতা অলরেডি ধ্বংস হয়ে গেছে, সেটাকে আবার ফার্টাইল করা, প্রাকৃতিকভাবে ফসল দেওয়ার জন্য ইট উইল টেক টাইম। এই ওই সময়টা থেকে আমরা সাফার করবো তাহলে? মোটেও না, ট্রানজিশন একটা পিরিয়ড, এটাই আমরা স্টাডি করেছি, এটা আইডিএসসি করেছে। আইডিএসসি, হ্যাঁ আপনি জানেন তো, আইডিএসসি কানাডিয়ান অর্গানাইজেশন, আইডিএসসি এই রিসার্চটা করেছে। আমরা দেখিয়েছি দেখেন মাটির উর্বরতা সবচেয়ে বেশি আমরা যেখানে করেছি স্টাডি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে তামাক চাষ হয়। আমরা দেখিয়েছি এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর লাগে, এবং সেখানে আপনি যে টেকনিকটা ব্যবহার করবেন, এটাকে বলে মিশ্র ফসল করার পদ্ধতি। বিভিন্ন রকম গাছপালা আপনি কি করবেন, আপনাকে কিছু আপনাকে বলে কম্পোজ করার পদ্ধতিগুলো, অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে দেওয়া, ওই যেমন দই যেমন করে বানান, এটা খুব দ্রুতই করা যায়। এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 বছর লাগে। 3 থেকে 4 বছর 3 থেকে 4 বছর আমরা কি খাবো বা কিভাবে ব্যাকআপ হবে? না, 3 থেকে 4 বছর খাওয়া তো হচ্ছে না। আচ্ছা, এবং জমিতে তো খাওয়ার প্রোডাকশন কমে গেছে, কথাটা ঠিক না কিন্তু। কি হবে তা? কারণ প্রোডাকশনটা আপনি তো অন্য প্রোডাকশন পাচ্ছেন মাটির জন্য, আচ্ছা, যাতে মাটি ঠিক করছে আপনাকে। কৃষির উৎপাদনকে হিসাব করার 2টো পদ্ধতি আছে। একটাকে বলা হয় সিঙ্গেল প্ল্যান্ট প্যারাডাইম। আপনি একটা প্ল্যান্টের হিসাব করেন, খালি একটা প্ল্যান্ট হিসাব করতেছেন কি এটা কতটুকু প্রোডাক্টিভিটি করবে। নয় কিছু তো সিঙ্গেল প্ল্যান্ট প্যারাডাইমে বিশ্বাস করে না, অলওয়েজ এটা কি বলে সিস্টেমিক ইল্ড কথা। ফলে পুরো যে একটা গ্রামের টোটাল প্রোডাক্টিভিটি কি এটা হিসাব করেন না। আমাদের প্রোডাক্টিভিটি কমবে না, গরিবের খাওয়াবেন কি? ওদের যখনই বীজ বন্ধ করে দিবেন, গরিবের খাওয়াতে এসে যাচ্ছে আনকাল্টিভেটেড ফুড থেকে, আপনাদের কিছু করতে হচ্ছে না। ও তো তখন অটোমেটিক্যালি সে দেখছে হাঁস নিয়ে বাড়ি গেছে, ছাগল পালা শুরু করে দিচ্ছে, কারণ তার ছাগল মরছে না তখন আর। আপনি যে ব্ল্যাক বেঙ্গল যে মারা যাচ্ছে, দেখা যাচ্ছে তখন আর ব্ল্যাক বেঙ্গল মরছে, সে ঠিকই করছে, ও কিন্তু দেখেন ভূমিহীন।
এই ভূমিকে পৌঁছাবার কোনো প্রকার ডেভেলপমেন্ট কিন্তু প্রোগ্রাম নাই। You can't reach through so-called macrogrid and other things. You can only reach by ecological agriculture. কেন? ইকোলজিক্যাল এগ্রিকালচার তার এজেন্সিকে অ্যাক্টিভেট করে। ইকোলজিক্যাল এগ্রিকালচার নয়া কৃষি কি করবে? নয়া কৃষি করার পদ্ধতিতে সে শিখে যাবে, অন্যান্য ট্রেনিংগুলো তাকে দিলে সে দেখবেন কোয়েল পাখি পালন করা শিখবে, কবুতর পালন করা শিখবে। এখন তো কবুতর তো নাই গ্রামে। তাহলে খুবই দুর্ভাগ্যজনক। তাহলে আপনি যখনই দেখবেন তার প্রোডাক্টিভিটি বাড়বে, বহু রকম পথ আছে। তাহলে আমরা বাংলাদেশ যদি আজকে বলে যে বিদেশি বীজ, রাসায়নিক সার, বিষ, এই 3টা জিনিস ব্যান করে দেয়া হলো, বাংলাদেশের 3 বছর suffer পরে করবে না? কিচ্ছু সাফার করবে না। শুধু তাই না, আপনি ইলিশ মাছ পাবেন 3 গুণ বেশি। বিকজ নো টক্সিক ইজ গোয়িং টু দ্য ওয়াটার। আপনি মাছ এক্সপোর্ট করে তো পাবেন টাকা। আমাদের একসময় পুকুরে আমরা দেখতাম শিং মাছ, মাগুর মাছ, আপনি তো- প্রকার বীজ পোনা ছাড়া হতো। অবশ্যই। কত সবজি হতো, আমরা বীজ তাহলে সবই তো চলে আসবে ফেরত। পুরো সব চলে গেছে। সবই আবার চলে আসবে। প্রকৃতি অদ্ভুত। আমি দেখেন চেরনোবিল বিল, আমি আপনাকে এগুলো পড়বেন দেবী মশাই। চেরনোবিলের যে এই যে ডিজাস্টারটা হলো, তারা বললো বহু বছর লাগবে। দেখেন প্রকৃতি অদ্ভুত। এই যে এখন এই তোমার 10 বছরের মধ্যে আবার গ্রিনিং হওয়া শুরু করেছে। প্রকৃতি হিল করতে জানে, প্রকৃতির নিজস্ব পদ্ধতি আছে হিল করবার। সো আমাদেরকে উই মাস্ট বো ডাউন টু নেচার। আমাদেরকে দেখুন এজ এ মুসলিম আমরা উই বো ডাউন টু আল্লাহ, বিকজ উই বো ডাউন টু নেচার অ্যাজ ওয়েল। কারণ আল্লাহর প্রতি কি বলে আনুগত্য স্বীকার করা মানে প্রকৃতির প্রতি আনুগত্য স্বীকার করা। আল্লাহর যে রুবুবিয়াত, ওটা তো আল্লাহ প্রকৃতির দিয়েই আল্লাহ করেন। তো তাহলে আমাদের আজকাল থেকে খাওয়া এটা তো আমাদের দিন, অনাবাদি ফসল নয় কৃষি তো আমাদের দিন, আমাদের ধর্ম। এটা যখনই আপনি করে নিয়ে আসবেন তৎক্ষণাৎ অবশ্যই যে রব যে রবুবিয়া সে আপনাকে দিছে, এটা আপনাকে কি করার জন্য? আপনাকে ভোগ করার জন্য, মালিক হওয়ার জন্য, ভোগ এবং সংরক্ষণের জন্য, মালিক হওয়ার জন্য। আপনি তো মালিক দাবি করতেছেন। যেসব হুজুরা মালিকানার কথা বলে এগুলো তো ইসলামের মধ্যে নাই। এগুলো সবই আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কুফরি। We are only caretakers. They are only caretakers. আমাদের অধিকার আছে, ফলে আমরা অধিকারটা কেড়ে নেবার অধিকার সে কাগজে নেই। কমিউনিজম বিরোধী ইসলাম। আমি আপনাকে অধিকার দিচ্ছি, আপনি কৃষকের যে অধিকার, কৃষকের জমি সংরক্ষণ করার অধিকার, আপনি যতক্ষণ সে কৃষক থাকে তার অধিকার কেড়ে নেবার অধিকার রাষ্ট্রকে দেয় নাই। দিস ইজ দ্য ডিফারেন্স উইথ সো-কল কমিউনিজম আর সোশ্যাল সো-কল কি বলে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ জাস্টিস সিস্টেম আর হচ্ছে সোশ্যালিস্ট ইকুয়ালিটি সিস্টেম। ফলে আমি মনে করি যে প্রথমত যখনই এই ভ্যালুসগুলোকে আমরা নিয়ে আসবো এবং এই ভ্যালুজের সঙ্গে সো-কল আমরা লজ, সো-কল পলিসির কনফ্লিক্ট আমরা নিরসন করবো, অবভিয়াসলি আমরা এই ইহলোকে জান্নাত কায়েম করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি, তাহলে আপনার কি মনে হয় কেন আমাদের অতীতে রাষ্ট্রপ্রধানরা এটা করলো না? পৃথিবীর বিভিন্ন দেশে কেন এই জৈব কৃষি, প্রাকৃতিক কৃষি করছে না কেন? না অনেক সমস্যা কোথায়? অনেক দেশে তো হচ্ছে, যারা করছে না ওরা কেন করছে না? আমরা কেন করছি? অনেক দেশে তো হচ্ছে। লিবারেশন থিওলজি ডুইং। আমরা রাষ্ট্র হিসেবে আমরা করি না বিকজ ফার্স্ট অফ অল আমরা কেন করিনি? একটা হচ্ছে আমরা যে কলোনাইজ ছিলাম ফর এ ভেরি লং টাইম। এতক্ষণ আমরা আলোচনাতে বুঝতে পারছেন যে প্রাকৃতিক কৃষির জন্য আপনাদের স্পিরিচুয়াল, আপনাদের রুহানি এডুকেশন আপনি বলছেন বুঝতে পারছে না। না আমি আন্ডারস্ট্যান্ডিং এর শেষ করছি তো, যে রুহানি এডুকেশনটা দরকার, এটা তো আমরা দেই নাই জানো। আপনি তো দিতেছেন অলওয়েজ কলোনিয়াল এডুকেশন। আপনি তো ইংরেজ আমল কলোনিয়ালাইজেশন পাচ্ছেন, এখন আপনি কি পাচ্ছেন? কর্পোরেট এডুকেশন। সেই এডুকেশনটা পাচ্ছেন যেটা কর্পোরেশনের শক্তি বৃদ্ধি করে, জনগণের শক্তিটা বৃদ্ধি করে না। এই তো ফলে আপনি স্কুলে কোর্স দেখেন না, আপনি শের বাংলা এখানে তো না, এই বিশ্ববিদ্যালয় এখানে আমি কোনো অ্যাগ্রিকোলজির কোনো কোর্সই নেই ভাই। তা আপনি এটা দিয়ে কি করে কৃষি উন্নতি করবেন? তাহলে এটাই তো আসতে হবে। আপনি এই জায়গাতে যখনই আসবেন না তখন আমরা কিছুই করতে পারবো না। এটা তো অবশ্যই, কিন্তু আপনার কেউ মনে হয় না যে স্বার্থের বিষয় আছে? না, স্বার্থ তো অবশ্যই আছে, কিন্তু আপনি তো আপনার স্বার্থ, ইকোনমিক বিষয়টা তো আছে যে আমাদের রাষ্ট্র নেতারা বা পলিসি মেকাররা কেন প্রাকৃতিক কৃষির বদলে ওটা চাই, ওটা চাই, দেশ নির্ভরটা চাই। একটা তো স্বার্থের কথা তো আপনি ডেফিনেটলি। এই স্বার্থটা কি? এটা হচ্ছে বিকজ আমরা বাস করতেছি একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমে। এটা নিউ ইকোনমিক লিবারেল অর্ডার। এখানে বাজার ব্যবস্থা কি তারা মনে করে এটাই সমস্ত সিদ্ধান্ত দেবে। তো আপনার তো রাষ্ট্র বলে কিছু নাই। আপনার সিদ্ধান্ত কোনো কথা কি বলতেছে? সিদ্ধান্ত কোনো সতর্কতা এমপি করেন না, ইলিউশন তো এগুলো। আপনি সবচেয়ে ভালো লোকটাকে বসাই দেন না কেন আজকে সরকারে? ও কি WTOর আইন, আপনি কি ওয়ার্ল্ড ব্যাংকের যে স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট পলিসি কিংবা IMF এর যে মুদ্রানীতি বাড়িয়ে দিতে পারবে? তো দেন
এই- Very difficult. তাহলে আপনি কেন Isolated হয়ে যেতে হবে। তাহলে আপনি এই কথা বলতে লাভ নাই, ইট ইজ এ গ্লোবাল ওয়ার। Right. আপনি স্টেট কেন্দ্রিক এই যে পেরিফেরাল স্টেট গুলো যেগুলো উইক, আসলে এই স্টেট গুলো আসলে কি, এগুলো হচ্ছে ক্যাপিটালের সেলফ এক্সপানশন, মানে বিশ্ব পুঁজির সম্প্রসারণ এবং আত্মস্ফীতির হাতিয়ার, সম্প্রসারণ এবং আত্মস্ফীতির হাতিয়ার মাত্র। এখানে ফেরেশতাকে বসে 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 কিছু করতে হবে না। ফলে এইটা গ্লোবাল লড়াই, ফলে নয়া কৃষি ইজ এ গ্লোবাল কি বলে স্ট্রাগল অ্যাগেনস্ট কর্পোরেট নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডার। এই পলিটিক্সটা বুঝতে হবে। True, Alright? true. এটা না বুঝতে কিন্তু আমি খালি এই সংক্ষিপ্ত আমার জীবদ্দশায় হ্যাঁ। আমি কিছু অর্জন করব এটা আমি মনে করি না। বা even আ- আমাদের বর্ডারের ভেতরে আমার জীবদ্দশায় যদি আমি খালি আপনাকে কনভিন্স করতে পারি, আমি মোর দেন হ্যাপি। জি ইটস এ হার্ড স্ট্রাগল। জি আপনি আজকে আমার কাছে এসেছেন অনেকদিন পরে, আসছেন না? জি আপনি তো একটা মুসলিম এইডে কাজ করেন, না মুসলিম চ্যারিটি Cheers. দ্যাটস ওকে Look. দ্যাটস ওকে ইটস ওকে কিন্তু আপনি তো কোনোদিন মুসলিম চ্যারিটি থেকে আসে বলেন নাই ফরদের নয়া কৃষি যে কাজ করতেছে। আপনি শুরুতে বলেছেন এই এজেন্ডা গুলো এনজিও এজেন্ডা না না না, স্টিল দেন আমি আজকে এসেছি আমার স্বাধীনভাবে না না, এটা আমি আপনাকে ক্রিটিক করছি না। আমি বলছি যারা আমরা এটা কথা মুখে বলি, কিন্তু আমাদের তো কাজে তো থাকতে হবে। আমারও কিন্তু অন্তর্বাসী বোঝা গেছে, কিন্তু তারা মুখে অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে তো এটা পেইনফুল হার্ড ওয়ার্ক, জি গিভিং আপ লট অফ আদার থিংস। আমি আপনাকে এটা I accuse totally করছি agree, না। হ্যাঁ। সেই জন্য আমি বলছি যে আমরা উইদাউট এনি সাপোর্ট, দেখুন এটা তো আপনি আমাকে অবশ্যই আপনি সাপোর্ট করবেন। উইদাউট এনি কাইন্ড অফ সাপোর্ট, লর্ডস অফ হিউমিলিয়েশন এবং লর্ডস অফ অপারেশন আমরা কিন্তু নয়া কিছু করে গেছি। আমার পলিটিক্সও কিন্তু নয়া গেছে। না সেটাই আমি এই জন্য ওই পলিটিক্স নিয়ে আজকে কথা বলতে এসেছি ব্যক্তি হিসেবে বাংলাদেশ না ঠিক আছে, এটা একটা উদাহরণ আকারে বললাম, ফকির না agree. সেটা সেটা বাদ দেন, আপনি কাট করে দিন। তাহলে ফরহাদ ভাই, Editing এর। তাহলে আমরা কি এটা বলতে পারি যে নয়া কৃষি বা প্রাকৃতিক কৃষিটা That's a different এক না। I don't believe in প্রাকৃতিক। আচ্ছা পার্থক্যটা কি ওখানে পার্থক্য হচ্ছে প্রকৃতির, শোনো কৃষি মাত্রই অপ্রাকৃতিক, মানুষের ইন্টারভেনশন। ওকে, ফলে প্রাকৃতিক কৃষি ইজ এ মিসনোমার, এরকম কোনো কনসেপ্ট হতে পারে না। নয়া কৃষি হচ্ছে এটা কৃষি যেখানে এজেন্সি যে কৃষিটা করছে প্রকৃতির সম্বন্ধে হচ্ছে, এ হলো ওই শেখ খলিফা। আচ্ছা ফলে প্রাকৃতিক কৃষি না, আপনি বলতে পারেন ইসলামিক কৃষি আমাদের রাজি আছে, কিন্তু প্রাকৃতিক কৃষি না। আপনি তাহলে ওইটার সাথে কনফ্লিক্টিং হয়ে গেল কৃষি কিভাবে ইসলামিক হয় কৃষি কি নামাজ পড়ে রাষ্ট্র কি নামাজ রাষ্ট্র যাবে ইসলামিক হইতে পারে হতে পারে না, আপনি বলুন। না না, এটা ইসলামিক রাষ্ট্র কিভাবে ইসলাম হতে পারে, বিগত যে প্রিন্সিপাল। আমি রাষ্ট্র তো আপনি রাষ্ট্র আমরা ইসলামটা কেন বলি নাই, কারণ রাষ্ট্র তো এসছে খ্রিশ্চিয়ান থিওলজি থেকে মডার্ন স্টেট হয়েছে। আমি আসলে ওই প্রশ্নটা করতে যাচ্ছিলাম ঠিক আছে। আপনার কি মনে হয় এই যে মডার্ন নেশন স্টেট এই বাউন্ডারি এই সিস্টেমের ভেতরে নয়া কৃষি বা সৃষ্টিকর্তার দেয়া যে কৃষি সিস্টেম ওটাকে মেনটেন করা সম্ভব গ্লোবাল না, ফলে তো থেকে এসে অবশ্যই নয়া কৃষি অবভিয়াসলি অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, যে কারণে নয়া কৃষি অবশ্যই নিউ ইকোনমিক অর্ডারের বিরোধী। নয়া কৃষি ফিলোসফিক্যালি অফকোর্স সকল মানচিত্র বিরোধী। নয়া কৃষিতে উম্মাদ বিশ্বাস করে, উম্মাদটা কি আপনার মানচিত্র দ্বারা হবে? আপনি গিয়া সাদারা গিয়ে আপনার আমেরিকা দখল করছেন, সাদারা গিয়ে অস্ট্রিয়া দখল করছে, এটা কি তাদের দেশ? আর এখন ইসরায়েল গিয়ে যখন আপনার প্যালেস্টাইনকে দখল করছে, এটা তারা সাপোর্ট করতেছেন, ওখানে লোকাল জনগণকে উৎখাত করে দেয়। আপনি কি এটা মানবেন? আপনি কি দেবেন প্যালেস্টাইনদের গিয়ে আপনার আমেরিকা দখল করতে? তাহলে দ্যাটস ফাইন। দিস এই যে আপনার এই যে ইনজাস্টিস, এ ওয়ার্ল্ড অর্ডার বেসড অন ইনজাস্টিস, আপনি এর বিরুদ্ধে তো আপনাকে লড়াই করতে হবে। নয়া কৃষিতে একটা শান্তশিষ্ট কৃষি প্রধান আন্দোলন। প্রাকৃতিক কৃষি নয়া কৃষির মধ্যে পার্থক্যটা একটু ফান্ডামেন্টাল পার্থক্যটা কোথায়? ফান্ডামেন্টালি প্রাকৃতিক কৃষি আমি ধরে নিচ্ছেন অজ্ঞতা বসে যে আপনি যে কৃষিটা করছেন এটা প্রকৃতিতে ইন্টারভেনশন না। আচ্ছা ফলে প্রাকৃতিক বন হতে পারে, প্রাকৃতিক কৃষি হতে পারে না। অনাবাদী যেটা ওইটুকু পারে এই জন্য কৃষি ডেফিনেশন জি। নয় কৃষিতে হচ্ছে যে, ইংরেজিতে বলি বাংলা পরে বুঝিয়ে বলবো, ইংরেজিতে হলো যে ম্যানেজমেন্টস অফ আনকালটিভেটেড অ্যান্ড আনকালটিভেটেড স্পেস। আচ্ছা কৃষি বলি নেই, স্পেসে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, মানে আপনি যেই 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 প্রজাতিটা বা যেই বিশেষ জাতটা ব্যবহার করছেন না এই মুহূর্তের প্রয়োজনের জন্য, তাকে সংরক্ষণের জন্য আপনার একটা আনকালটিভেটেড স্পেস লাগবে। ওকে, অলরাইট। উইদাউট এ কনসেপশন অফ আনকালটিভেটেড স্পেস, প্রাকৃতিক কৃষি প্রকৃতিকে ধ্বংস করে। আচ্ছা প্রাকৃতিক কৃষি ইজ ইকুয়ালি ডিস্ট্রাকটিভ টু নেচার আনলেস ইউ আর অ্যাওয়ার অফ ইট। আচ্ছা ওকে, কোন বিষয়টা এবার হতে কারণ আপনি তো কৃষি করছেন আপনার যেটা আপনার এই মুহূর্তে চাহিদা,
আচ্ছা এটা করতে গিয়ে তাহলে ওই জমিটাতে অন্যান্য জীব অণুজীব অন্যান্য জাত যেটা আপনাদের গড়ে উঠতে ছেড়ে দিলে আপনি একটা জমিকে ফেলে রাখলে অন্যান্য গাছপালা উঠতো না, জি তাহলে ওই গাছপালা তো আপনি রাখছেন না, ওটা তো ফেলে দিচ্ছেন আপনি। আপনি খালি চাষ করতেছেন যেটা আপনার দরকার, মানুষের দরকার, ঠিক আছে, তো আপনার দরকারের জন্য। তাহলে আপনি যে করেন তাহলে ওটা উঠবে কোথা থেকে? ওটাকে বাঁচিয়ে রাখবেন কেমনে? ফলে যদি আমি প্রাকৃতিক কৃষি বলেন, তাহলে আমি ধরে নিচ্ছেন যে আমি প্রাকৃতিক করলে ওটা আপনা আপনি বেঁচে যাবে, উইচ ইজ নট ট্রু। আচ্ছা কারণ মানুষ যখন ইন্টারভিন করে, এটা অবভিয়াসলি তার একটা এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল, অ্যাগ্রো-ইকোলজিক্যাল নেগেটিভ এফেক্ট আছে। ফলে প্রাকৃতিক কৃষি ইজ এ রোমান্টিক পেরিবুর্জো আইডিয়া। আর নয়া কৃষি ইজ এ নয় কৃষি ইজ নট পেরিবুর্জো রোমান্টিক আইডিয়া। নয় কৃষি রেভলিউশনারি আইডিয়া নয় কৃষি ইজ সেলফ কনসিয়াস রুহানি এনগেজমেন্ট উইথ নেচার, যাতে আপনি আল্লাহর নিকটবর্তী হইতে পারেন। which has close connection A close connection with the nature, creator with the nature. ফলে আপনি অলওয়েজ অ্যাওয়ার যে আপনি একটা জায়গা ব্যবহার করছেন আপনার এই মুহূর্তের প্রয়োজনের জন্য, এবং ফলে সেই জায়গাতে যারা যারা থাকতে পারতো, গড়ে উঠতে পারতো, তাকে রক্ষা করারও দায় আছে আপনার, ওটা রক্ষা করতে হবে। এই জন্য আনকালটিভেটেড স্পেস ইজ সো ইম্পর্টেন্ট হয়, এটা মেজর বিষয়। রাইট ওকে আমার মনে হয় অনেক কথা বলেছি এটা তো কনভিন্স করতে পারতো। ইয়েস আরো অনেক পড়তে হবে আবার সম্ভবত ঈশ্বর দিয়ে যেতে হবে তাহলে হয়তো গিয়ে কিছু এই জন্য মিক্সড ক্রপ নিশ্চয়ই ইনশাআল্লাহ অবশ্যই যাবে। মিক্সড ক্রপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জি আনকালটিভেটেড স্পেস সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের নয় সাথে। রাইট ফরেস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা কৃষির যে কৃষি সেটা বর্তমান সময়ে ব্যক্তি পর্যায়ে বা ভিলেজ পর্যায়ে চাইলে যে কেউ করতে পারে, রাষ্ট্র অ্যাডপ্ট না করলেও। এক নাম্বার বুঝলাম কিনা? সহি বুঝেছি? গুড। এবং Second, এবং এবং এই বাজার ব্যবস্থা, বাজার সম্পর্কে কথা বলে আমি ভালো বলি। বাজার সম্পর্কে আমাদের ভুল ধারণা আছে। পুরনো আমরা দেখবেন অ্যান্টি বাজার। right. ওকে, ক্যাপিটালিস্ট মার্কেট আর মার্কেট অ্যাজ এ সাইট অফ সোশ্যাল এক্সচেঞ্জ, আমি বাংলাতে বলি, যেটা আমাদের দর্শক বাংলাতে বলি। বাজার একটা পুঁজিতান্ত্রিক বাজার, যেখানে পুঁজি মুনাফা আদায় করে, এটা একটা ব্যাপার। আরেকটা হলো বাজার যেখানে সমাজের উৎপাদনের বিনিময়ের একটা ক্ষেত্র, জায়গা। হাট হতে পারে, এটা গঞ্জ হতে পারে, এটা বাজার হতে পারে। এই যে সোশ্যাল এক্সচেঞ্জের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্র হিসেবে বাজারকে বুঝতে পারা খুব ইম্পর্টেন্ট। জি নয় কৃষি ওই বাজারটাকে রক্ষা করে। গ্রামে যখন আমি হাটে বসি, নয় কৃষি যখন বসে, তার সে কিন্তু এক্সচেঞ্জ করছে তার পণ্য অন্য কৃষকের সঙ্গে, এমনকি নয় কৃষি কৃষকের সঙ্গে। হয়তো নয় কৃষি কৃষক একটা জিনিস তৈরি করেছে, আপনি তৈরি করেন না, তাকে দেখছেন একটা, আপনি আরেকটা তার দেখছেন। এটা দরকার আমার এক্সচেঞ্জ। ফলে যেটাকে আমি বলি সাইট অফ সোশ্যাল এক্সচেঞ্জ, রাইট মানে সামাজিক বিনিময়ের যে ক্ষেত্র, এটাকে বিকশিত করাটা নয় কৃষি একটা গুরুত্বপূর্ণ কাজ। রাইট ওকে, এটাকে বিকশিত করার মধ্য দিয়ে আমরা নয় কৃষির কৃষকদেরকে এনাবেল করি, তাকে সক্ষম করে তুলি যেন সে বাজারে অংশগ্রহণ করতে পারে এবং বাজারের ইতিবাচক বেনিফিটটা নিতে পারে। ফলে আমরা অ্যান্টি মার্কেট না, আমরা অ্যান্টি ক্যাপিটাল। কিন্তু ক্যাপিটাল বাজারকে কি করে কুক্ষিগত করে এবং বাজারকে সে নিয়ন্ত্রণ করে। জি এই নিয়ন্ত্রণের বাইরে আমরা লড়াই করি, পলিটিক্যালি লড়াই করি, সমাজের নীতি পদ্ধতি লড়াই করি, WTOর বিরুদ্ধে লড়াই করি, ওয়ার্ল্ড ব্যাংক বিরুদ্ধে লড়াই করি। এটা হচ্ছে সেই বাজারকে আমরা লড়াই করি, যাতে এই যে সামাজিক বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাজারটা ডেভেলপ করতে পারে। কারণ এই বাজার না থাকলে আজকে ঢাকা শহরের শ্রমিক কি করে নয় কৃষি খাদ্য খাবে? ট্রু 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 ফলে বাজার তো লাগবে, বাজার লাগে। ওটা তো আমি ওই শস্য প্রধান দিয়ে তাকে বিক্রি করতে হবে। কিন্তু আমার এই বাজার জন্য ক্যাপিটালিজম কন্ট্রোল না কন্ট্রোল না করে, এটা হচ্ছে কথা। কন্ট্রোল না করলে অবভিয়াসলি নয় কৃষি যে দামে সে এটা পারে এবং তার একটা তার একটা যুক্তিসঙ্গত প্রফিটের মধ্যে আপনি দিলে জিনিসপত্রের দাম আপনাদের কমে আসবে। Right. ফলে বাজারকে কিন্তু বাদ দিয়ে আপনি কিন্তু কোনো কথা কাজ করতে পারছেন। Sure. ফলে এটাকে ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট। ফলে খেয়াল করে নয় কৃষি কিন্তু একই সঙ্গে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ দ্য মার্কেট। সেই জন্য আমাদের যে স্ট্র্যাটেজিগুলো, সেখানে আমরা বাজার, আমাদের মিক্স ক্রপিং, ইকোনমিক এবং ইকোলজিক্যাল মিক্স, আমরা যখন মিক্স ক্রপিং বলি মানে মিশ্র ফসল, সেখানে আমরা যে ধারণাটা ব্যবহার করি, এই ধারণাটা হলো যে আমরা এমন এমন সব প্রজাতি বা জাতকে ব্যবহার করি যে কিছু কিছু জিনিস আমরা চাষ করি যেটা আমার মাটির জন্য ভালো। যেমন জি না আমি এই মডেলটা দেখেছি মানিকগঞ্জে এক জায়গায়, মানে এক এক আইলে এক এক ফসল একটু, যেটা একটা একটাকে আবার সাপ্লিমেন্ট করে, কোনোটা মাটির উর্বরতার জন্য, কোনোটা পোকামাকড় যেগুলো ক্ষতিকর ওগুলোর বাউন্ডারি হিসেবে কাজ করে।
ফুল এক্সাম মিসকবি মেলা বেনিফিট আছে। মানে মেলা মেলা তার ডিজাইন আছে, জি পুরো নয় কেজি প্রচুর ডিজাইন আছে, নির্ভর করছে জি। কৃষক কার্যমত। তাহলে ফরহাদ ভাই, প্রথম আমি যেহেতু আজকে আপনার কাছ থেকে শিখতে এসেছি, আমি আপনার এই নয়া কৃষি বা কৃষির জায়গায় শীর্ষ হিসেবে এসেছি, আমি প্রেজেন্টার প্রডিউসার হিসেবে আসি। থ্যাংক ইউ। সেই জায়গায় আপনি একটু দেখুন যে আমি বুঝতে পেরেছি কিনা। এক নম্বর হচ্ছে নয়া কৃষি আন্দোলনের মডেলে বিভিন্ন গ্রামে, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে চাইলে কৃষি এখন হতে পারে অবশ্যই, এবং সেটা লাভজনক হতে পারে এক্স্যাক্টলি। এবং সেটা কম খরচে হতে পারে এবং অবশ্যই সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, যেটা মানুষের ক্ষতি করবে না। আমরা যখন নয় কৃষি শুরু করি তখন একটা স্টাডি করেছিল, জি যারা গবেষণা করেছে বিশ্ববার ব্যাংকের লোকজন ছিল, তারা বলেছেন কনভেনশনাল এগ্রিকালচার আর নয় কৃষি কার প্রোডাক্টিভিটি বেশি। আচ্ছা আচ্ছা, সেখানে প্রমাণিত হয়েছে যে প্রোডাক্টিভিটি সেম, আসলে তো আমাদের বেশি ছিল, কিন্তু আমরা এই স্টাডিটা আমরা মেনে নিয়েছি। অ্যাটলিস্ট তারা বলতেছে কনভেনশনাল এগ্রিকালচার আর নয় কৃষি মানে তথাকথিত সার বিষওয়ালা কৃষি আর নয় কৃষি তার উৎপাদন যে ওরা সেম বল, সেম, কিন্তু ওইটা এগেইনস্ট এক্সপেন্ডিচারের বিষয় আছে না? এক্সপেন্ডিচার তো এখানে ভেরি ভেরি লস। সব ধরে নিয়ে তারা যে একই রকম তারা ফর্ম করছে, একই রিটার্ন করছে, কৃষকদের রিটার্ন সেম, মানে ইকোনমিক্সে আপনি কি মানে মানি রিটার্ন এবং তার অন্যান্য রিটার্নস গুলো, তার সে নিজে যেটা কনজিউম করছে যে এই রিটার্ন ইজ সেম। তো তাই আমি নয় কিছু করুন অটোমেটিক্যালি আমরা মনে করি আমাদের প্রোডাক্টিভিটি বেশি, জি আমরা দাবি করি আমাদের প্রোডাক্টিভিটি 2.5 থেকে 3 গুণ বেশি। রাইট। ওকে অলরাইট, তো কেউ তো এটা শুনবেন না, তো ফাইন, আমাদের কোনো অসুবিধা নেই। তোমরা একই যদি মানে করো তাহলে সব নয় কিছু করো, তো তার জন্য করবে না। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা, এটা বলে আমরা এরপর আমাদের যদি ক্যাম্পেইনটা হলো, হ্যাঁ ফরহাদ মোজার সাহেব এটা মানে রোমান্টিক আইডিয়া, এটা হতে পারে রোমান্টিক, কিন্তু আসলে সের মধ্যে আধুনিক কৃষি করতে হবে। কেন? কারণ বাজারে তো তিনি প্রচুর উৎপাদন করতে পারবেন। দেখেন আমাকে ধরতেছে কমে যাবে, আচ্ছা তখন কিন্তু আমি শস্য বর্তমান শুরু করিনি। রাইট Okay, alright. রাইট এই চ্যালেঞ্জ পাওয়ার পরে আমি টেকেন আপ শস্য বোর্ড। রাইট। আমাদের তো কোনো টাকা নেই, পয়সা নেই, ব্যাংকের লোন নেই, কিছু নেই, নাথিং। ইউ স্টার্টেড। সো আন্দোলনটার একটা আপনি আমরা তো প্রোডাক্ট মানুষকে দেখাতে আমরা তো দেখাচ্ছি আমরা মার্কেটে সার্ভাইভ করছি, শস্য বর্তমান ইজ সার্ভাইভিং সার্ভাইভিং ভেরি ওয়েল। ভেরি ওয়েল। আমার বিভিন্ন রকম কেন্দ্রগুলো শস্য বর্তমানে খরচেই চলে, মাশাআল্লাহ। ঠিক আছে, ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। Very. আমি তো দেখিয়েছি, আমি তো করে দেখিয়েছি রে ভাই, শুধু বলিনি, আমি তো বলিনি। তো তুমি আমাকে এখন কি বলবা? আমি যখন দেশের তথাকথিত সকল যারা আধুনিক কৃষির পক্ষে, এরা তাহলে আমাকে কি বলবো আমাকে? সো আমি আপনাকে একটা কম্পারিজনে তাহলে বোঝার চেষ্টা করি। পৃথিবীর ইতিহাসে যে প্রফেটরা এসছে, মোস্ট অফ দি প্রফেটস তারা প্রিচ করেছে মানুষকে, সত্য কথা, আদর্শ কথা শুনিয়েছে, কিন্তু ওই আদর্শের উপর একটা সমাজ প্রতিষ্ঠা করে যেতে পারেনি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ, একটা রাষ্ট্রের মতো করে, যেটা এক্স্যাক্টলি রাষ্ট্র না বাট একটা সিস্টেমটা প্রতিষ্ঠা করে রেখেছে। সিমিলারলি কৃষি নিয়ে নয়া কৃষি, প্রাকৃতিক কৃষি, আধুনিক কৃষি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। আপনি আপনার পরিসরে একটা পাইলটিং করে সাকসেসফুলি মানুষকে দেখাতে পেরেছে। এখন যারা এটা শিখতে চায়, বুঝতে চায়, আমার মতো যারা, আমি কিছুটা নয়া কৃষি, প্রাকৃতিক কৃষির মডেলে রাসায়নিক সার বিষ মুক্ত চাষ করি এবং ভোক্তা হিসেবে খাওয়ার চেষ্টা করি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কিভাবে এটা শেখা যায়? শেখার একটা খুব সহজ পদ্ধতি আছে, এটা আমি মনে করি ইনহেরেন্টলি মানুষের মধ্যে এই গুণটা আছে। যদি আমরা রিয়েলি এই যে কোরআনের সূরা বাকারা বিশ্বাস করি, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে যে আমাকে সেই গুণ দিচ্ছে, সেই বৃত্তি, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা আমার মধ্যে আছে। আমি যদি নিজে একটু বিচার করি যে আমি যে বীজ দিচ্ছি এটা কার কার ক্ষতি হচ্ছে, অলরেডি কিন্তু আপনি নিজে এটা ব্যবহার করবেন, আপনি নিজের ক্ষতি হলে করবেন না। আপনাদের ছুরি দিচ্ছে, আপনি কি ছুরি দিয়ে গুলি মারতে যাবেন? মারতে যাবেন। আমরা কিন্তু একটা বিষয় মনে হয় এক্সপ্লেন করিনি এই ১ ঘন্টার আলোচনায়। জেনেটিক্যালি মডিফাইড সিস্টেমের বীজ বা কৃষি যেটা, সেটা ক্ষতিটা কোথায় মানুষের? ক্ষতিতে মারাত্মক, কিন্তু আগে তো ব্যাখ্যা করেছি। এই ক্ষতিটা স্পেসিফিক মানুষের শরীরে বা এটা তো সায়েন্টিফিক্যালি প্রতিষ্ঠিত, এটা তো যদি রিলিজড হয় তার যেই ভয়ানক যেই পরিণতি, বায়োলজিক্যাল পলিউশন, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, এটা কিন্তু বায়োলজিক্যাল পলিউশন, সমস্ত প্রজাতিগুলো আপনার বদলে যাবে। আমরা ব্যক্তি মানুষ হিসেবে যারা এই ধরনের খাওয়ার অভ্যস্ত, আধুনিক কৃষির, রাসায়নিক সার, বিষ, আমরা নিজের কি ক্ষতি করছি? এটা ক্ষতি করছে কারণ আমার বাচ্চাগুলো অটপসি হচ্ছে, অটিস্টিক হচ্ছে, আর আপনার সিমেন্ট কমে যাচ্ছে, আর আপনার সিমেন্ট কোয়ালিটি খারাপ হচ্ছে, যাদেরকে জন্ম দিচ্ছেন এরা সব আনহেলদি বাচ্চা। কম্পারেটিভ। আমাদের অফকোর্স এটা তো স্টাডিগুলো দেখাচ্ছে। জি। আপনি নানা রকম অসুখে ভুগছেন। বাংলাদেশে ক্যান্সার হসপিটাল কয়টা? ক্যান্সারে মারা যাচ্ছে কয়জন? তাহলে এটা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাহলে এইগুলো যদি এত আমাদেরকে অসুস্থ করে তোলে, আমরা আপনার সাথে আগে একবার আলাপ করছি, সম্ভবত মালয়েশিয়াতেই,
যে ধূমপানের বিরুদ্ধে যেভাবে প্রচার, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার হতে পারে, মৃত্যু ঘটাতে পারে। আমাদের এই ধরনের খাবারের ব্যাগে, বটলে তো ওগুলো লিখে দেওয়া উচিত। কেন লিখবে? বন্ধ করেন না কেন? এই যে কর্পোরেট পলিটিক্স সিগারেট যেভাবে বন্ধ করছে না, যে জোর করে বন্ধ করা যায় না। সেন্স দেই। রিমাইন্ডার। যখনই লোকে রেজিস্ট করছে তখন সে দায়িত্বটা আপনার উপর চাপিয়ে দিচ্ছে। কেন? আপনি প্রোডাকশন বন্ধ করতে পারেন না কেন? জি। আপনি বলছেন আপনি ব্যবহার করুন, তাই প্রোডাকশন তুমি বাধা দিচ্ছ কেন ওটা? তাহলে এগুলো তো প্রতারণা জনগণ। জি। ফলে তেমনি কৃষিক্ষেত্র তাই। আপনি বলছেন যে এটার দায়টা যে তুমি করো নয় কৃষি, আমি নয় কৃষি কেন করবো? হোয়াই নট আই স্টপ ইউজিং অফ দ্য পেস্টিসাইড? কেন আমি আইন করতে পারবো না? আইন করলে কিন্তু সরকারকে ফেলে দেবে কবে? ওটা তো আমরা আলাপ করলামই। Right, যে একদম। প্রথমত রাষ্ট্র কেন আইন করে বন্ধ করতে পারে? এটাই তো লয়ের তেল, সাদা চিনির ক্ষতি কেন আমি আপনি গিয়ে সাদা চালেরও ক্ষতি, ডায়াবেটিস 28 এবং 29 কারণে বাংলাদেশের লোকে ডায়াবেটিস সাফার করছে। জি। এটা তো বন্ধ করবে না, এটা তো দেখতেছেন আপনি ফ্যাকচুয়ালি। তো রাষ্ট্র চাইলেই তো বন্ধ করতে পারে। এতে- আমরা রাষ্ট্রের কাছে আপনার কাছে বিকজ রাষ্ট্র বলে কিছু নাই, আপনার ইলিউশনে সাফার করছেন সবাই। দ্য নাথিং কল স্টেট, এটা ননসেন্স। অল যেটা আছে সারা দুনিয়া এটা বলে কর্পোরেশন, এটা আছে কি বলে বিল গেটস আছে, এলাম। রাষ্ট্র চাইলে যেভাবে পলিথিন রাষ্ট্র চাইলে পারবে না। আদিকে সেভাবে কেন ওনারা রাষ্ট্র সাদা চিনি, সয়াবিন তেল বন্ধ করতে পারবে না? আপনি আমার আগের কথাটা ভুলে আবার নিউ লিবারেল ওয়ার্ল্ড অর্ডার মানে স্টেট বলে কিছু নাই। স্টেটের চেয়ে কর্পোরেশনস পাওয়ারফুল। এলন মাস্ক আছে, বিল গেটস থাকবে, জুকারবার্গ আছে, রাষ্ট্র বলে কিছু না। এই ইলুশন থেকে মুক্ত হন আগে। তাহলে আচ্ছা, আপনার রাষ্ট্রের প্রতি আপনার আহ্বানটা কি? আমরা রাষ্ট্রের প্রতি কোনো আহ্বান নাই, জনগণের প্রতি আহ্বান আছে। আমি রাষ্ট্রের জনগণের প্রতি আমাদের ইউ ডোন্ট টক টু রাষ্ট্র, না, আই ডোন্ট টক টু রাষ্ট্র, আই অলওয়েজ টক টু দ্য পিপল। ফলে এই রাষ্ট্রকে প্রথমত বদলাতে হবে। বাংলাদেশের মতো জায়গাতে প্রথম কাজটা হবে যে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে রাষ্ট্র, যেটা আমি বারবার বলি, মানে জনগণকে রাষ্ট্রের ক্ষমতা হাতে নিতে হবে, মানে পিপলস পাওয়ার। ফলে পিপলস পাওয়ার মাস্ট বি এস্টাবলিশ ফার্স্ট। পিপলস পাওয়ার যখন বাংলাদেশে এস্টাবলিশ করবো, সেই পিপলস পাওয়ারের ভিত্তিতে গ্লোবালি আমি কর্পোরেট পাওয়ারের বিরুদ্ধে লড়াই করবো এবং আই উইল সার্ভাইভ। কারণ বাংলাদেশের পক্ষে সার্ভাইভ করা খুব ইজি। আমার ইকোনমিটা রেমিটেন্সের উপর নির্ভরশীল, নাম্বার ওয়ান। এবং আজকে ওয়েস্ট রেমিটেন্স ছাড়া, কম টাকায় শ্রমিক ছাড়া সে চলতে পারবে না। ফলে আমি কিন্তু একটা বাংলাদেশ করতে পারি বেসড অন সাপোর্ট অফ আওয়ার রেমিটেন্স সোলজার্স। আমি সোলজার বললাম, শুনে ওকে, তাদের ভিত্তিতে, তাদের সাপোর্ট এবং তাদের সাপোর্টের ভিত্তিতে আমি আগে আমার ইকোনমিকে স্ট্রং করবো। তাকে এসে স্ট্রং করতে আমার 3 থেকে 5 বছর লাগবে। আফটার 3 to 5 ইয়ার্স আপনি সারা দুনিয়ার যে কনজিউমার, ও তো আর বিষ খাবে না, ওকে তো ভালো খাওয়া খাইতে হবে এবং ভালো জিনিস চলতে হবে। সেটা যেমন নেব, অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি ট্রান্সফারটাকে আমি খুব দ্রুত বেগে অ্যাক্সেলারেট করবো। টেকনোলজি ট্রান্সফারটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। এখন তো ইউরোপ আমাকে দিতে, সাদা চামড়ার ইউরোপ, সে এখন আমার এখান থেকে মাইগ্রেশন লোকজন নেয় না। আমি তাদেরকে কি বলবো? বলে যে আমি তোমার এখান থেকে লোক পাঠাচ্ছি 5,000, আর তোমার এখানে তারা থাকবে না, 5 বছর পরে ফেরত নিয়ে আসবে। ওদেরকে কিন্তু ভালো ভালো টেকনোলজিতে যেসব জায়গা প্র্যাকটিক্যাল সে শিখতে পারে, যেসব বিশ্ববিদ্যালয়ে সে যেতে পারে, সেটা শিখে যাবে, শিখবে, ফিরে সে আবার নির্দিষ্ট ফিরে আসবে। দিস ইজ হোয়াট দ্য চাইনিজ মডেল ইজ। চাইনা ঠিক এই পথে সে ডেভেলপ করেছে। ফলে আমার এখনকার ফান্ডামেন্টাল ফোকাসটা হচ্ছে নাম্বার 1 পিপলস পাওয়ার এস্টাবলিশ করা, নাম্বার 2 ইকোনমিক পাওয়ার আকারে ডেভেলপ করা, আমাদের নদীগুলোকে দূষণমুক্ত করা, আমাদের যে অ্যাগ্রো ইকোলজিক্যাল যে কন্ডিশনস আছে এটাকে শক্তিশালী করা, এবং ওই যে ধনধান্যে পুষ্যে ভরা আমাদের এই বসুন্ধরা, এই বাংলাদেশের শস্য শ্যামলা তৈরি করা, যাতে খাদ্যের কোনো প্রবলেম আমার না হয়, প্রথমত বেঁচে থাকার কোনো সমস্যা আমার না হয়। পাশাপাশি সমস্ত অ্যাডভান্স টেকনোলজিরও ট্রান্সফার যেটা আনবো এবং তাকে ব্যবহার করব যাতে আমার পরিবেশ ধ্বংস না হয়। আমি ডেফিনেটলি আইসিটি মানে আপনার সো-কল্ড যে ডিজিটাল টেকনোলজি, এটা দেশে আনার পক্ষপাতী। কারণ আমাকে ইন্ডাস্ট্রিয়াল আমার না, ব্যাপারটা খুব সিম্পল। আমি ইন্ডাস্ট্রিয়াল ফেজে পাশ্চাত্য যেভাবে ডেভেলপ করছে, এই ফেজের ভেতর দিয়ে আমাকে যেতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আই ক্যান জাম্প, আই ক্যান টেক এ ভেরি বিগ জাম্প, যদি আমি বুঝি যে ইন্ডাস্ট্রিয়াল আপনার এই ফেজের ক্ষতিটা কি হয়েছে সারা বিশ্বে, আমি করতে পারি। বাংলাদেশ উইল বিকাম এ মেজর প্লেস ফর পর্যটন। এত সুন্দর দেশ হবে, সারা দুনিয়া থেকে লোক আসবে এখানে থাকতে কিংবা এখানে বেড়াতে, তার টাকা আয় করবে সারা বছর, দেখা যাচ্ছে 3 মাসের বাংলাদেশে থাকে। এরকম একটা অসম্ভব সুন্দর এই প্যারাডাইস আমি করতে চাই এবং আল্লাহ আমার সহায় হবে, আমি ইনশাআল্লাহ। এইটা হলো আমার জীবনের লক্ষ্য। এটা আপনি নয় কৃষি দিয়ে অ্যাগ্রো ইকোলজিক্যাল মুভমেন্টে যা করবেন, ইট ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট, ইট ইজ এ ফিলোসফিক্যাল মুভমেন্ট, ইট ইজ অলসো, ইউ ক্যান ডেফিনেটলি সে স্পিরিচুয়াল মুভমেন্ট অ্যাজ ওয়েল। ফলে এই মুভমেন্টটার দ্বারাই
কিন্তু আমরা আগে এটাই আমার রাজনীতি। থ্যাংক ইউ ভেরি মাচ কাদা, ইট ওয়াজ এ প্লেজার টকিং টু ইউ। অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। আমি ফাইনালি টুয়ার্ডস ক্যামেরা আমি 2 মিনিট কথা শুনতে চাই জনগণের উদ্দেশ্যে নয়া কৃষি আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান। আমি আমার কথা একটু আগে যারা আপনি শুনেছেন, যারা শুনছেন এবং আমাকে বিভিন্নভাবে ভালোবাসেন, আমাদের সমালোচনা করেন, সকলকে একটা কথা বলছি, এই দেশটাকে কিন্তু আমাদেরকে গড়তে হবে। এবং এই যে একটা বড় গণঅভ্যুত্থানটা ঘটে গেল, এই গণঅভ্যুত্থান ঘটে যাওয়াটা কিন্তু ক্ষমতার লড়াই। এই ক্ষমতার লড়াই আমরা হয়তো পুরোটা আমরা এখনো সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু এই পুরোটা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এই সম্পূর্ণ করার পরে আমাদেরকে প্রধান যে কাজ হবে সেটা হলো এই আমাদের যে আবাস, এই যে বাংলাদেশে আমরা বাস করি, এই যে আমাকে খাদ্য দেয়, যে আমাকে আহার যোগায়, যে আমাকে বাতাস দেয়, যে আমাকে আলো দেয়, একে রক্ষা করা এবং একই সঙ্গে এখানে যে অর্থনৈতিক সমৃদ্ধি এটাকে দ্রুততর করা, ত্বরান্বিত বিকাশ ঘটানো, এর যে কৌশল এবং নীতি, এটা হলো নয়া কৃষি নীতি। এটা নয়া কৃষি ব্যবস্থা। নয়া কৃষি, কৃষি শুনলে দয়া করে ভাববেন না আমি শুধু কৃষি নিয়ে কথা বলছি। আমি বলতেছি একটা নতুন ধরনের সভ্যতা গড়ে তোলা, যে সভ্যতার ফাউন্ডেশনটা হচ্ছে প্রকৃতির সঙ্গে আমাদের যে একেবারে প্রত্যক্ষ সম্বন্ধ। মানে প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধটা এমনভাবে করতে হবে যেটা আমাদের ধর্ম, আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে। আমাদেরকে শিখিয়েছে যে তুমি দুনিয়াতে পাঠাচ্ছি তোমাকে, তুমি আমার তরফে, তুমি আমার প্রতিনিধি। ফলে আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রকৃতির সঙ্গে আমার সম্বন্ধ এমন হতে হবে যাতে এই প্রকৃতিকে সংরক্ষণ করা, যে উদ্দেশ্যে আমাদের মালিক এই দুনিয়া সৃষ্টি করেছেন, যাকে আমরা রব বলি, প্রতিপালক বলি, তিনি এই দুনিয়া সৃষ্টি করেছেন। এটা তার পক্ষে, সে তার সৃষ্টিকে রক্ষা করার যে রাজনীতি, আপনি সে রক্ষা করার রাজনীতিরই আরেক নাম হলো নয়া কৃষি। নয়া কৃষি এই প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতিকে তার সুরক্ষা নিশ্চিত করা, এবং আজকাল এটা খুব সুন্দর একটা কথা বলা হয়, সেটা হচ্ছে প্ল্যানেটারি দায়িত্ব, পুরো গ্রহের দায়িত্ব নেওয়া। তো এই গ্রহকে সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদেরকে যে নীতি অনুসরণ করতে হবে সেটা হলো নয়া কৃষি নীতি। এবং যদি আমরা বাংলাদেশে সফল হতে পারি, বাংলাদেশে একটা মডেল দেখাতে পারি, এই গণ অভ্যুত্থানের পরে সেই মডেলটা যদি আমাদের স্বপ্ন হয়ে ওঠে এবং যদি এটা আমরা কার্যকর দেখাতে পারি, যে আমাদের গ্রামগুলো একটা বেহেশতের মতন, আমাদের গ্রামগুলো অসম্ভব রকম সুন্দর, যেখানে খাদ্যের অভাব নাই, পানির অভাব নাই, সুপয় পানি আছে, আমাদের মানুষগুলো সুস্বাস্থ্যের অধিকারী, আমাদের সন্তানরা অসম্ভব সুন্দর, তারা অত্যন্ত প্রাণবন্ত, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, বিশ্বের আগামী দিনে নেতা হওয়া, বাংলাদেশ সারা বিশ্বকে পথ দেখানো, সমস্ত গ্রহের নিয়ন্ত্রণ হিসেবে নিয়ন্ত্রণ নেবার যে কি বলা যায়, যে ক্ষমতা, যে নিয়ন্ত্রণ নেবার যে প্রজ্ঞা, নিয়ন্ত্রণ নেবার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বিকাশের জায়গায় যাবার স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে, এবং বড় স্বপ্ন দেখতে হলে আমাদেরকে বুঝতে হবে নয়া কৃষি কি। নয়া কৃষি এই প্রকৃতিকে রক্ষা করা, নয়া কৃষি আমাদের নিজেদেরকে রক্ষা করা, নয়া কৃষি আমাদের প্রজ্ঞার বিকাশ সাধন করা, নয়া কৃষি আমাদের রুহানিয়াতের বিকাশ সাধন করা, এবং নয়া কৃষি একই সঙ্গে আমরা যেন একটা নতুন যে জগৎ এটা কায়েম করতে পারি, যার জন্য আমরা দুনিয়াতে এসেছি, সে জগৎ যেন আমরা কায়েম করতে পারি, তারই একটা নীতি এবং কৌশল হচ্ছে নয়া কৃষি। শুধুমাত্র এটা এই সার এবং বিষ ছাড়া কৃষি, এটা ভাবলে আমরা ভুল করবো। আমি সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা এই নয়া কৃষি আন্দোলনে যোগ দিন, এবং আপনারা কিভাবে যেখানে আছি সেখানে কিভাবে আমরা থাকতে পারি, আমরা একসঙ্গে কাজ করতে পারি, তার যে পদ্ধতি এবং প্রকরণ নিয়ে আমরা নিশ্চয়ই আরো কথা বলবো, এবং আপনারা আসবেন। সকলকে অনেক ধন্যবাদ। কবি, দার্শনিক, রাজনৈতিক ইন্টেলেকচুয়াল, এই সবগুলো পরিচয় ছাড়িয়ে নয়া কৃষি আন্দোলনের গুরু ফরহাদ মাজহার আমার কাছে অনন্য, অতুলনীয়, অনুকরণীয়। সে ফরহাদ মাজহারের কাছে আজকে আমরা বাংলাদেশ ডায়ালগের পক্ষ থেকে এসেছি। আমরা ওনার কথা শুনলাম। আগামীতে আমরা ওনার কাজ সরেজমিনে দেখার জন্য, শেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমরা ঈশ্বরদী আশিনগরে যাব। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আশা করছি আমরা সবাই মিলে নয়া কৃষি আন্দোলনটাকে আমরা এমনভাবে আর্পণ করে নিব আরও একবার, যাতে করে বাংলাদেশ এই কৃষি প্রধান দেশ আত্মনির্ভরশীল হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ।